এর মধ্যে রয়েছে। আগের দিন যেটা বলছিলাম, তোরা যেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস গুলো পড়ে এসছিস, ওখানে ইটিওলজি, সিমটমস এগুলো পড়ে এসছিলি। তো CC11টা হচ্ছে, এখানে আমরা বেসিক্যালি যেটা দেখবো যে ডিসঅর্ডার গুলোর ইটিওলজি মিন্স কজেস গুলো জেনেছি, কি কি সিমটম হলে ওই ডিসঅর্ডারটা হয় সেটা জেনেছি। এবার তার ট্রিটমেন্ট কি হতে পারে সেটা নিয়েই হচ্ছে আমাদের CC11। তো CC11 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিলিং উইথ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এবার এখানে ন্যাচারালি তোরা যেগুলো পাবি সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিসঅর্ডারের ক্ষেত্রে কিভাবে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেব, বা হচ্ছে তোর ইনসাইট ওরিয়েন্টেড এক্সপ্লেনেশন করে তাদেরকে থেরাপি দেব, সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভে কিভাবে হতে পারে, হিউম্যানিস্টিক পার্সপেক্টিভে কিভাবে হতে পারে। তো সেই ওরিয়েন্টেশন গুলো যাবে। তাহলে একটা সাইড যাচ্ছে টোটালি থেরাপি ওরিয়েন্টেড, আরেকটা ওয়ে হচ্ছে কাউন্সিলিং ওরিয়েন্টেড। এবার কাউন্সিলিং এর পার্টটাই আজকে আমি করাবো। কাউন্সিলিং এর এখানে তোদের সিলেবাসে যেটা রয়েছে CC11 এর ইউনিট 4, এইখানে তোদের মনে হতে পারে একদম ডাইরেক্ট কেন ইউনিট 4 এ চলে গেলাম, কারণ এইখানে ইউনিট 4 এর কাউন্সিলিংটার সাথে বাকি যে থেরাপি গুলো তার অ্যাজ কোনো লিংক কিন্তু থাকছে না। সেই জন্য তোদের এই কাউন্সিলিংটা স্টার্ট করতে গিয়ে বা কাউন্সিলিং বোঝাতে গিয়ে বা বুঝতে তোদের কোনো সমস্যা অ্যাটলিস্ট হবে না। তো কাউন্সিলিং এর ক্ষেত্রে আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট, মানে আমরা পড়ব হচ্ছে এখানে কাউন্সিলিং এর ডেফিনেশনের জায়গাগুলো, স্টেপস, কি কি স্টেপসে পরপর কোন কোন স্টেপস দিয়ে কাউন্সিলিং হয় সেটা, এবং কাউন্সিলিং এর যে তিনটে টাইপ আছে, ডাইরেক্টিভ, নন ডাইরেক্টিভ, এক্লেকটিভ, এইগুলো পড়বো। এছাড়াও আরো যে জিনিসটা দেখবো এর বাইরেও, সেটা হচ্ছে পারপাস অফ কাউন্সিলিং আর কোয়ালিফিকেশন অফ আ কাউন্সিলর। এই দুটো জিনিস আমাদের এক্সট্রা করে আমরা দেখে রাখবো, কারণ একটা কাউন্সিলিং করতে গেলে যে ব্যক্তিটি কাউন্সিলিং করছে তার কি কি কোয়ালিটি থাকলে তবে সে একজন গুড কাউন্সিলর হতে পারে সেটা জানাটা যেমন দরকার, সেরকম ভাবে আমাদের এই জিনিসটাও বুঝতে হবে যে কাউন্সিলিং কোথায় কোথায় ইউজ করা যায় আর কোথায় কাউন্সিলিং ইউজ হয় না। মানে কোন ডিসঅর্ডারস গুলোর ক্ষেত্রে আমরা কাউন্সিলিং ইউজ করলে সেখান থেকে ভালো রেজাল্ট পেতে পারি, আর কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে থেরাপি ইউজ করলে ভালো রেজাল্ট হতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হয়। সেই জন্য আমরা পারপাস অফ কাউন্সিলিংটাও কিন্তু দেখে রাখবো বা জেনে রাখবো। এখানে দেখ আমরা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে তোর যখন আমরা কাউন্সিলিং করি তখন, এবং থেরাপি কেউ কোনো সেশন নিচ্ছে, দুটো টার্মকে আমরা একই সেন্সে ইউজ করি। আমরা মনে করি থেরাপি কাউন্সিলিং মোরালেস সেম, কারণ কোথায় কোথায় বলি ওর কাউন্সিলিং এর সেশন আছে বা ও কিছু থেরাপি নিচ্ছে তার সেশন আছে। তো এই থেরাপি আর কাউন্সিলিং অ্যাকচুয়ালি যে কোনটা নিচ্ছে সেটা না আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, বা কনফিউজড হয়ে যাই ইন দ্য সেন্স নর্মাল মানুষ দুটো জিনিসকে একই বলে মনে করে, বাট বেসিক্যালি দুটো জিনিসের মধ্যে একটা ভালো রকম ডিফারেন্স আছে। যদি পরিষ্কার কথা একটা বলতে হয় যে কাউন্সিলিং আর থেরাপির মধ্যে বেসিক জায়গাটা কোথায় কোনটা অ্যাপ্লিকেবল, তাহলে আমরা যে আগের সেমিস্টারে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের টাইপস গুলো পড়েছিলাম সেখানে মেইনলি ছিল দুটো টাইপস, আরেকটাও ছিল বাট মেইনলি দুটো টাইপস। একটা হচ্ছে সাইকোসিস, আরেকটা ছিল নিউরোসিস। নিউরোসিসটা হচ্ছে একদম বেসিক লেভেলের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যার মেইন সোর্স হচ্ছে অ্যাংজাইটি। বেসিক্যালি যখন আমাদের মাঝে সাথে কোনো অ্যাংজাইটি হয় তখন অ্যাংজাইটি খুব একটা নর্মাল ফেনোমেনা, অ্যাংজাইটি হচ্ছে, এবং অ্যাংজাইটি গুলো ধীরে ধীরে দেখছি যে অনেক জায়গায় সেই অ্যাংজাইটি রূপটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে, বা অ্যাংজাইটি সবসময় সব জায়গায় হচ্ছে, এইরকম কিছু জায়গায়, বা ধর একদম সিম্পল কিছু মুড ফ্লাকচুয়েট করছে, মুড ডিসঅর্ডারের একদম ফার্স্ট স্টেজ রয়েছে, তখন আমরা কাউন্সিলিং ইউজ করতে পারি। আর কাউন্সিলিং তাদেরই দেব যাদের ইনসাইটের জায়গাটা ঠিক আছে,
কারণ কাউন্সিলিং এ কিছু স্টেপ বলা হয় কাউন্সিলিংকে, যেটা তাদেরকে ফলো করতে হয়। কিছু কনভারসেশন হয় বিটুইন কাউন্সিলর এন্ড কাউন্সিলিং। সেই কনভারসেশনটা কাউন্সিলিং মিনস যিনি কাউন্সিলিং করতে এসেছেন তার বোধগম্য হতে হবে। খুব বেশি বাচ্চা বা যারা হচ্ছে একদম খুব কোনো জিনিস বুঝতে পারছে না, যেমন ধর যারা সিজোফ্রেনিক পেশেন্ট, যাদের ইনসাইটটাই নষ্ট হয়ে গেছে, কগনিশন কোনিশন অ্যাফেকশন সমস্ত দিকটাই নষ্ট হয়ে গেছে, তাদের কিন্তু কাউন্সিলিং কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়। কারণ কাউন্সিলিং এর যে কনভারসেশনস গুলো হয়, যে জিনিসগুলো তাদেরকে বোঝানো হয় বা কাজ দেওয়া হয়, সেগুলো কিন্তু তাদেরকে অ্যানালিটিক্যালি বুঝে করতে হয়। আর কাউন্সিলিং তাদেরই করা যায় যারা মনে করছে যে হ্যাঁ কাউন্সিলিংটা নিলে আমার ঠিক হতে পারে। অনেকেই মনে করে যে ওই তো শুধু কথাই বলছে, এখানে আর কি আমার ঠিক হবে। কথা তো আমরা বাড়িতেও বলছি, কথা আমরা ফ্যামিলি পার্সনের সাথেও বলছি, তো এখানে শুধু শুধু কথা বলার জন্য এতগুলো টাকা প্রত্যেকটা সেশনে কেন পে করতে যাব। এইরকম যদি কোনো কারোর মধ্যে জাজমেন্টাল ব্যাপার থেকে থাকে যে কাউন্সিলিংটা দেখে গিয়ে কি হয় বা কাউন্সিলিং করলে কি আদৌ সারে, এইরকম যদি কোনো প্রিডিটারমাইন্ড থিংকিং নিয়ে যদি কেউ যায়, তার ক্ষেত্রেও কাউন্সিলিং অ্যাপ্লিকেবল কোনোভাবেই হবে না। কাউন্সিলিং যারা সত্যি মনে করছে যে হ্যাঁ আমার যে সমস্যাটা রয়েছে, যেমন ধর বিভিন্ন অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম, যে সেটা হতে পারে ম্যারাইটাল লাইফে, হতে পারে প্রি ম্যারাইটাল লাইফে, হতে পারে ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে, হতে পারে কোন রকম তোর অর্গানাইজেশনাল সেক্টরে হতে পারে, যে কিছু না কিছু অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম হচ্ছে, কোনো কিছুতে হট করে অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে, এই সমস্ত জায়গায় কাউন্সিলিং খুব ভালোভাবে অ্যাপ্লিকেবল। তবে তার সাথে মাথায় রাখতে হবে যিনি কাউন্সিলিং করতে আসছেন তার যেন এই সুস্থ হওয়ার একটা ইচ্ছা তার মধ্যে থাকে, তবে গিয়ে কাউন্সিলিং এফেক্টিভ হবে। whereas তোর যদি সাইকোথেরাপির কথা বলি, সাইকোথেরাপিতে যেটা করা হয় সেটা হচ্ছে এখানেও সেশনে আসতে হয়। এখানে কিন্তু এরকম নয় যে পুরো বিষয়টা বোধগম্যের ব্যাপারটা থাকে বা আমি সারবো বলেই আসছি, বা খুব নর্মাল যে অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোর জন্য থেরাপি প্রয়োজন, তা কিন্তু নয়। থেরাপির প্রয়োজন যেখানে প্রবলেমটা ডিসঅর্ডারটা খুব গভীরে চলে গেছে, তার রুটটা বেসিক্যালি হচ্ছে কোনো আনকনসিয়াস কনফ্লিক্ট থেকে হচ্ছে, ঠিক আছে, বা এমন কোন রুটে চলে গেছে যার আউটার এক্সপ্রেশনটা একটা অদ্ভুত ধরনের হচ্ছে, যেমন ধর কনভার্সন হচ্ছে। এই সমস্ত জায়গায় কেন হচ্ছে, কেন হঠাৎ করে সেন্সলেস হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো বুঝতে গেলে যেটা প্রয়োজন পড়ে একদম ইনার জায়গায় গিয়ে আনকনসিয়াসে তার কি চলছে সেই জায়গাগুলোকে রিভিল করার প্রয়োজনীয়তা পড়ে। সেখানে থেরাপির মধ্যে সাইকোঅ্যানালিটিক থেরাপি আছে, বা অনেক ক্ষেত্রে বিহেভিয়ারাল কিছু প্রবলেম সে শো করছে, কেন ওই ধরনের বিহেভিয়ারাল প্রবলেম শো করছে কিছু ভাবেই তার থেকে বার করা যাচ্ছে না, বা সে নিজেও অ্যাওয়্যার নয় বা বুঝতে পারছে না, তখন সেই সমস্ত ক্ষেত্রে কাউন্সিলিং মোটেই অ্যাপ্লিকেবল হয় না। তখন তাদেরকে ডিসঅর্ডারটা বুঝে আইদার সাইকোঅ্যানালিটিক বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, হিউম্যানিস্টিক এক্সিস্টেনশিয়াল থেরাপি, এরকম বিভিন্ন ধরনের থেরাপি রয়েছে, যেটা যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই ধরনের থেরাপি গুলো তার উপর অ্যাপ্লাই করা হয়। তাহলে এখানে আরো যদি সহজভাবে বলতে যাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাউন্সিলিং এন্ড থেরাপি, তাহলে এরকম ভাবেও তোরা মনে রাখতে পারিস, ধর আমি একটা বাড়িটাকে আমি রং করব, ঠিক আছে, পুরনো হয়ে গেছে বাড়িটা, রিমডেলিং করব, রং করব বলছি না, ধর রিমডেলিং করব বাড়িটাকে। এবার রিমডেলিং এর কনসেপ্ট অনেকের কাছে হতে পারে যে বাড়িটার রং টং চটে গেছে, একটু রং টং গুলো চেঞ্জ করে দিই আর একটু ফার্নিচারের পজিশন গুলোকে চেঞ্জ করে দিই, তাহলে জিনিসটা একটু অন্যরকম অ্যাপ্রোচ আসবে। আবার কেউ মনে করে যে না, বাড়িটা শুধু পুরানো হয়েছে, রং করলে ঠিক হবে না, কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, সেখানটা ভেঙে সেটাতে প্লাস্টারিং করে তারপর রং করলে ঠিক হবে।
কারণ কিছু জায়গায় ড্যাম্প লেগে গেছে, কিছু জায়গায় হচ্ছে ভীষণ ভাবে সেই জায়গাটা হয়তো মানে খারাপ হয়ে গেছে, ইট বেরিয়ে গেছে। তো সেই জায়গাগুলোর উপর দিয়ে রং করলে শুধু হবে না, আগে ভালো করে মডিফাই করতে হবে, প্লাস্টার করতে হবে, দেন রং করলে তবে গিয়ে ঠিক হবে। তাহলে এখানে কোনটা কাউন্সিলিং কোনটা থেরাপি? যেখানে আমরা ওপর জাস্ট রংটা করে দিলাম, করে দিয়ে ফার্নিচারের পজিশন গুলো এদিক ওদিক করে দিলাম, মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টাল জায়গায় নিয়ে গিয়ে রিমডেলিং করলাম, সেটা কাউন্সিলিং। আর যেখানে একদম রুটে গিয়ে কোথায় কোথায় কি সমস্যা হয়েছে, কোন জায়গায় প্লাস্টার করলে সেটা আরো অনেকদিন চলতে পারে, পুরো সেই জায়গাগুলোকে প্লাস্টার করে ট্রিটমেন্ট করে তারপরে যখন কালার করা হচ্ছে, তখন সেটা হচ্ছে সাইকোথেরাপি। সাইকোথেরাপি একদম বেসিক রুট, সেখানে গিয়ে কাজ করবে কোন ইন্টারনাল প্রবলেম থেকে, কোন আনকনসিয়াস এর মধ্যে কোথায় সমস্যাটা ইনবিল্ড হয়ে রয়েছে, সেটাকে ফাইন্ড আউট করবে হচ্ছে থেরাপি। বাট কাউন্সিলিং অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম, ইনডিরেক্ট যে প্রবলেম গুলো সেগুলো নিয়ে কাজ করবে না, অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম, যে জায়গাগুলোতে মেন কোথায় কি সমস্যা রয়েছে, সেই জায়গাগুলোতে যেগুলোতে ওপর ঠিক করলেই সমস্যা মিটে যায়, সেখানটাতে কাউন্সিলিং অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তাহলে বেসিক জায়গাটা আমি বলে দিলাম যে কোথায় কাউন্সিলিং বা কোথায় সাইকোথেরাপি অ্যাপ্লিকেবল হবে, বা দুটোর মধ্যে জাস্ট একটা বেসিক ডিফারেন্সের জায়গাটা কি। বুঝতে পারলি একটু রিপ্লাই করবি। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, ম্যাম বলছিলাম বললেন যে কাউন্সিলিং আর থেরাপির মাঝখানে, হ্যাঁ কাউন্সিলিং আর থেরাপির মাঝখানে যে ডিফারেন্সটা, কাউন্সিলিং এ লোকের ইনসাইট থাকে যে আমার কি প্রবলেম হচ্ছে, আর সেলফ ইনিশিয়েটিভ থাকে যে আমি সলভ করতে চাই। আর থেরাপিতে লোকেরা মানে ওরা নিজেদের প্রবলেমের ব্যাপারে অ্যাওয়্যার নয়, কিন্তু এটা কি মানে জরুরি যে যারা নিজের প্রবলেমের ব্যাপারে অ্যাওয়্যার নয় তাদের মানে ইনসাইট থাকবেই না? মানে তারা তারা তো জানে যে আমার সাথে কিছু একটা ভুল হচ্ছে, তো সেটার জন্য এই জায়গাটা ভালো প্রশ্ন করেছিস, আমি বলে দিচ্ছি। বুঝতে পেরেছি তুই যেটা বলতে চাইছিস। দেখ, প্রবলেম তো একটা হচ্ছেই, তা না হলে সে কাউন্সিলিং এ বা খুঁজবে কেন, সে থেরাপি বা খুঁজবে কেন, বা কাউন্সিলিং থেরাপি নর্মাল মানুষ খোঁজে না, তাকে প্রেসক্রাইব করা হয় তারপরে সে যায়। ঠিক আছে, এবার গিয়ে তো তাকে বলতে হবে কি হচ্ছে, সে কোনটা বলে বলতো, যেটা তার ওপর হচ্ছে, মানে এই ভালো লাগছে না, মনে হয় যেন কারোর সাথে কথা বলবো না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, কোনো সোশ্যাল গ্যাদারিং গেলে আমার মনে হয় যেন আমি লোনলি ফিল করছি, সবার মাঝে যেন আমি একা হয়ে যাচ্ছি, বা খুব বেশি মাত্রায় কথা বলছে, যেখানে যে কথা বলার প্রয়োজনীয়তা নেই সেখানে এক্সেসিভলি কথা বলছে, কেন কেন তার কেন এরকম মনে হচ্ছে, সেটা প্রশ্ন তো ন্যাচারালি আইদার থেরাপিস্ট বা কাউন্সিলর করবেই। সে সঠিক উত্তরটা যখন তার কাছে নেই, এবং কেন এটা হচ্ছে, বেসিক কোন রিজনের জন্য হচ্ছে, দীর্ঘদিন ধরে কি তার অ্যাংজাইটিটা চাপা পড়ে পড়ে এই জায়গায় সে পৌঁছেছে, ব্যাস এমনও কিছু যে স্লিপ অফ টাং গুলো সে করছে, কেন তার মধ্যে যে অদ্ভুত ধরনের স্লিপ অফ টাং গুলো বেরিয়ে আসছে, এই জায়গাগুলো যখন সে বলতে পারছে না, কিন্তু বলছে যে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, এগুলো বলতে পারছে, কারণের জায়গাগুলো অবভিয়াসলি তার পক্ষে জানা সম্ভব নয়। ঠিক আছে, তো সেই জায়গাটা, এই অ্যাওয়ারনেস এর জায়গাটাকে আমরা বলছি ইনসাইটের জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা যাদের অ্যাবসেন্ট, বা যারা একদম খুব কম বয়সী বাচ্চা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাউন্সিলিং করে সবসময় তাদেরকে বোঝানো সম্ভবপর হয় না, একটা সার্টেন এজ লেভেল দরকার পড়ে, তারপরে গিয়ে তাকে বোঝানো যায়। সেই সবসময় কি ভাববে, মানে এখানে বিষয়টা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে বলতে পারছে না, কেন হট করে তার মধ্যে একটা অদ্ভুত ধরনের চিন্তা এলো, কেন এরকমও আমরা দেখেছিলাম, তোদেরকে বলেছে কিনা জানি না, যে টি লেটারটা, টি টয়লেটের যে টি লেটারটা দেখে টয়লেট পায়,
এবার টি ফর টয়লেট হয় আমরা জানি, কিন্তু টি লেটারটা দেখে তার টয়লেট পাবে কেন? ওই আমাদের তো হয় না। কি রুট, কি বেসিক জায়গাটা রয়েছে, সেই সমস্ত গুলোর ক্ষেত্রে আমাদের কি দরকার? থেরাপির প্রয়োজনীয়তা আছে। whereas কাউন্সেলিং যেখানে বলবে যে আমি কোনো অফিস কলিগদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, আমাদের ওপিনিয়নের মধ্যে গন্ডগোল হচ্ছে, বা এখানে কোনো একটা জায়গায় ম্যারাইটাল প্রবলেমের ক্ষেত্রে আমাদের ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, এগুলো যখন বলছে এবং কার কার সাথে সমস্যা হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা তখন বলছে, বেসিক জায়গাগুলো প্রশ্ন করলে তার প্রপার উত্তরগুলো তখন আসছে, এবার সেগুলোকে সাজিয়ে ঠিক করার দায়িত্ব কাউন্সিলরের। কিন্তু এই যে ব্যাপারগুলো বলতে পারছে, সেই সমস্ত ক্ষেত্রে কাউন্সিলিং অ্যাপ্লিকেবল। কিন্তু কেউ ম্যারাইটাল কাউন্সিলিং করতে এলো, সে যদি অহেতুক একটা সন্দেহের কথা বলে এবং সন্দেহটা কেন তার মধ্যে টানা বাজছে তার কোনো যদি প্রপার এক্সপ্লেনেশন তার মধ্যে যদি না আসে, তাহলে তাকে কিন্তু ওই কাউন্সিলিং না করে আবার থেরাপিতে পাঠাতে হয়। এইগুলোই হচ্ছে বোঝার বিষয়। ঠিক আছে, এবার কি ক্লিয়ার করতে পারলাম না আরো কোনো যাদের না ম্যাম বুঝতে পেরেছি, মানে যাদের আর কি প্রবলেমটা নিয়ে ইনসাইড, মানে কেন পার্টিকুলারলি প্রবলেমটা আসছে, তারা যে যখন এই জিনিসটা বুঝতে পারে তখন তাদের কাউন্সেলিং দরকার হয়। আর মানে প্রবলেমটা হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু কি জন্য বা মানে রিজনটা ক্লিয়ার না, থেরাপি নিডেড, তাই তো? একদম একদম। এরপরেও হচ্ছে যিনি প্রেসক্রাইব করবেন, এরপরেও যিনি প্রেসক্রাইব করবেন তাকেও ব্যাপারটা বুঝতে হয়, কারণ সেই যদি বুঝে যায় কোথায় কাউন্সেলিং আর থেরাপির প্রয়োজন, সে কিন্তু ডিসাইড করছে না, পার্সনটা ডিসাইড করছে না, ডিসাইড করবে কিন্তু যে ডাক্তারের কাছে দেখাতে যাবে উনি ডিসাইড করবেন যে তার থেরাপি না কাউন্সেলিং এর প্রয়োজন, সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট শুরু হবে। ঠিক আছে, এবার এই থেরাপি আর কাউন্সিলিং এর পার্টটা সাইকোলজিস্টের কাছে চলে আসছে, বাট তার আগে ডিটেকশন অবধি চলে যায় হচ্ছে যিনি ডক্টর রয়েছেন, সাইকিয়াট্রিস্ট রয়েছেন তার কাছে। আচ্ছা ম্যাম, যাই হোক, হ্যাঁ বল। ম্যাম বলছে আপনি যে সাইকোসিস আর নিউরোসিসের একটা ডিফারেন্স দিয়ে বোঝালেন যে যাদের নিউরোসিস থাকে তো তাদের কাউন্সিলিংটা মানে কাজ হয়, যেহেতু তাদের ওই রিয়েলিটি টেস্টিংটা মানে এতটাও খারাপ নয়। তো যারা যারা সাইকোসিস হয় তাদের থেরাপির প্রয়োজন হয়, বিকজ তাদের মানে তারা সেভাবে কথা মানে বুঝতেও পারে না, বা ওরা নিজেদের কিছু কিছু এক্সপ্রেসও করতে পারে না যারা কি প্রবলেমে ভুগছে এন্ড অল। তো ম্যাম মানে তার মানে কি আমি যদি আমাকে ডিফারেন্স দেয় তো মানে আমি কি এইভাবে ওই দিকে সাইকোসিস আর নিউরোসিসের জায়গাটাকে ভালোভাবে ডেসক্রাইব করে লিখতে পারবো? না, ওই জায়গাটাই ঢুকবি না, ওই জায়গায় ঢুকলে তোকে আরো লিখতে হবে, কারণ ওখানে তো ডিসঅর্ডারের ব্যাপারগুলো দিয়ে 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 যেতে হবে। তো সেই সমস্ত ক্ষেত্রে তোর যে নর্মাল যে ব্যাপারটা হয়, নিউরোসিসটা একদম বেসিক লেভেল, যেখানে হসপিটালাইজেশনের প্রয়োজন কিছু পড়ে না, যেটা শুরুতেই তার ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যায়, শুধু সেইটার ক্ষেত্রে মাথায় রাখবি ওই তোর নিজস্ব বোঝার জন্য নিউরোসিস রিলেটেড ডিসঅর্ডার গুলোর জন্য মোটামুটি আমরা ধরে রাখি যে কাউন্সিলিং অ্যাপ্লিকেবল। আর যখনই ডিসঅর্ডার গুলো টার্ন নেয়, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে গেল, বা বাইপোলার 1 বা 2 তে চলে গেল, বা সিজোফ্রেনিয়াদের কোনো কিছুই কাজে লাগে না, একদম সত্যি কথা, কারণ ওরা থেরাপিটাও নিতে পারবে না, অত ধৈর্য ওদের মধ্যে নেই। তো ওদের একমাত্র মেডিসিনটাই প্রয়োজন পড়ে, আর বাকি যেগুলো সাইকোসিস রিলেটেড ডিসঅর্ডার রয়েছে সেই সমস্ত গুলোর ক্ষেত্রে থেরাপিটা অ্যাপ্লিকেবল। এবার কেন লিখতে পারবি না আমি বলছি, কারণ তুই তো লেখার সময় এইটা বলে বোঝাতে পারবি না যে ইনিশিয়াল স্টেজে কতটা রয়েছে কি ফাইনাল স্টেজে কতটা চলে গেছে। ধর এমন একটা পয়েন্ট যেখানে নিউরোসিসটা এবার মনে হচ্ছে সাইকোসিসের দিকে টার্ন নিলেও নিতে পারে, এবার সেই জায়গাটার ক্ষেত্রে অনেকের মধ্যে এটা হতে পারে যে তাকে কি এবার কাউন্সিলিং দেবো না তার থেরাপি প্রয়োজন। তো সেই জায়গাটা তুই যদি লেখার মধ্যে আনিস তাহলে একটু হলেও বিষয়টা জটিল হয়ে যাবে, লেখাটাকে ক্লিয়ার করতে পারবি না। ঠিক আছে, বাকি পয়েন্ট গুলো দিয়ে লিখবি, আর নর্মালি নিজেদের জানার জন্য বলে রাখবি একটা, ধর তোকে কিছু ডিসঅর্ডার দিল, সেইখান থেকে তুই আইডেন্টিফাই
নিউরোসিস যাদের হয় তাদেরকে আমরা কাউন্সিলিং দিলে মোটামুটি তারা ভালো হতে পারে। আর যাদের সাইকোসিস হয়ে যায়, এক্সেপশন হচ্ছে তো সিজোফ্রেনিয়া, তাদের মোটামুটি থেরাপি দিলে ঠিক হয়ে যায়। এবার থেরাপির মধ্যে ভাগ আছে, কাকে কোন থেরাপি দেবো সেটা ডিসাইড করতে হবে তার কি ধরনের প্রবলেম হচ্ছে তার উপর। ঠিক আছে, যেমন ধর হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, তো সেই সমস্ত ক্ষেত্রে সাইকোঅ্যানালিটিক থেরাপি দিতে হয়। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে, মানে যারা হয়তো নিজের নাম ঠিকানা মনে রাখতে পারছে না, তো এই ডিসোসিয়েশন বা ওসিডির জন্য তখন আবার হচ্ছে আরেক ধরনের কিছু ডিসঅর্ডার রয়েছে, এই ডিসঅর্ডার বলছে থেরাপি রয়েছে। তো এইরকম বিভিন্ন কিছু রয়েছে। তো সেই জায়গাটা আমরা ডিফারেন্সের জায়গাটাতে আনবো না, জাস্ট নিজের বোঝার জন্য আনবো। আর থেরাপি আর কাউন্সিলিং এর মধ্যে আরো ডিফারেন্স আছে, সেটা আমাদের পুরো বিষয়টা হয়ে যায়, তারপরে আমি মেটেরিয়ালটার মধ্যে ওটা প্রোভাইড করে দেবো তোদেরকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি যে স্কিজোফ্রেনিক পেশেন্টদের ব্যাপারে বললেন, তাহলে স্কিজোফ্রেনিক পেশেন্টরা কি কোনো সময় কিউরেবল না, মানে ওদের কি কোনোভাবেই সুস্থ করা যায় না? মানে অন্য মেন্টাল ডিসঅর্ডার যেরকম কোনো না কোনো ভাবে তাদেরকে একটা মানে বেসিক জায়গায় আনা যায়, মানে যেখানটায় তাদের ব্যালেন্স হবে, একটা ইকুইলিব্রিয়ামে আসবে, কিন্তু স্কিজোফ্রেনিক পেশেন্টরা কি কোনো সময় কোনো রকম ইকুইলিব্রিয়ামে আসতে? একদমই না, কারণ সিজোফ্রেনিয়া টার্মটার মানেই তো হচ্ছে যে স্প্লিট অফ মাইন্ড, যেখানে তার সবটাই নষ্ট হয়ে গেছে। এবার যার সব নষ্ট হয়ে গেছে, আরে থেরাপিতেও তো কিছু তাকে বলা হয়, তাকে কিছু শুনতে বলা হয়, কিছু কাজ করতে বলা হয়, বিভিন্ন সেশনে আসতে বলা হয়। এবার ন্যাচারালি যে আগের সেশনে কি ঘটেছিল সেটাই যদি মনে রাখতে না পারে, তার যদি লজিক সেন্সটাই নষ্ট হয়ে যায়, ইমোশনস গুলোই যদি বারবার আপ ডাউন করতে থাকে, কি করে সম্ভব? তার ক্ষেত্রে একমাত্র ওই মেডিসিন দিয়ে, হয়তো যারা খুব হাইপার অ্যাক্টিভ তাদের অ্যান্টি অ্যাংজাইটি বা খুব ডিপ্রেসড হলে অ্যান্টি ডিপ্রেসিভ মেডিসিনস গুলো দিয়ে মোটামুটি একটা পজিশনে রাখা হয়। আর বাড়িতে রাখার মতন তাদের পজিশন পড়ে না, ওই হসপিটালাইজডই রাখতে হয়, কারণ কখন কি করবে, তার মাথায় কখন কি ঘটবে সেটা সে নিজের ক্ষেত্রেও হার্মফুল হতে পারে, অন্য পার্সনের ক্ষেত্রেও হার্মফুল হতে পারে। এদের যেহেতু তিনটে দিকই নষ্ট হবে, তিনটে দিক, সে তিনটে দিকই নষ্ট হয়ে যায়, তাই খুব একটা হয় না সাকসেস রেট। তুই ধরে রাখ 1% সাকসেস রেট, যদি খুব বেসিক লেভেলে ধরা পড়লো, তাহলে এটা কেন হয় না বেসিক লেভেলেও ধরা পড়ে না? কারণ অনেক সময় ধর বাচ্চাদের কেউ হচ্ছে ধর অনেক সময় করে না, ডে ড্রিম করতে থাকে, বা ওই ভীষণ কার্টুন দেখে বলে বাচ্চারা ওই কার্টুনের মতন ওই যে ক্যারেক্টার গুলো প্লে করতে থাকে, সেটা বড় হলে ঠিক হয়ে যায়। কিন্তু যাদের ঠিক হয় না, আমরা তাদেরকে বলি ওই ছোট এখনো তো বাচ্চাই রয়েছে, ওটাকে কন্টিনিউ করছে, ও ঠিক হয়ে যাবে বড় হতে হতে। এই যে নেগলিজেন্সিটা, এই যে একটা কোনো ক্যারেক্টারের মধ্যে নিজেকে আনকনসিয়াসলি কোথায় ঢুকিয়ে ফেলেছে, সে আস্তে আস্তে নিজেই বুঝে যাচ্ছে, এবং অদ্ভুত অদ্ভুত ধরনের বিহেভিয়ার যখন করছে, তখন চাপা পড়তে পড়তে জিনিসটা একটা জায়গায় যখন চলে গেছে, সেটা কিউরেবল জায়গাতেই থাকছে না, তখনই সেটা টার্ন নিয়ে নেয় সিজোফ্রেনিয়াতে। এইটা হচ্ছে আমাদের কি বলতো, যেমন আমাদের নর্মালি একটু গাটা মানে গরম হলে, বা হচ্ছে একটু খাবারের প্রবলেম হলে, আমরা কিন্তু শারীরিক কোনো সমস্যা হলে দেন এন্ড দেন ট্রিটমেন্টের প্রসিডিওরটা শুরু করে দিই। বাট মাইন্ড রিলেটেড কোনো প্রবলেম হলে আমরা প্রথমে মনে করি একটা কথা বলে মনের ভুল, বা ঠিক আছে ঠিক হয়ে যাবে, এটা হয়। কিন্তু এই যে নেগলিজেন্সি গুলো, এইটাই সাইকোসিসে টার্ন নিয়ে নেয়। ঠিক আছে, খুব কম জনই আছে যারা এই বিষয়গুলোতে অ্যাওয়্যার। তো যখন ওই জায়গায় টার্ন নিয়ে নিল না সিজোফ্রেনিয়াতে, তখন আর কিছু করা সম্ভবপর হয় না। বল ম্যাম, আর একটা জিনিস আপনি যেটা বললেন যে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে একটা মানুষ নিজের ভুলে গিয়ে অন্য আইডেন্টিটি, না, ওর মধ্যে অনেক ভাগ আছে, ওর মধ্যে অনেক ভাগ আছে।
ডিসোসিয়েটিভটা যেটা বললাম আমি বললাম সিমিলার ওখানে একটা বল বল সিজোফ্রেনিয়া। তো এরকমও তো চান্সেস আছে যাদের যাদের ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার আছে তারাও স্কিজোফ্রেনিয়াতে স্লিপ অন করে যেতে পারে, মানে ওটা স্কিজোফ্রেনিয়ার ধরন হয়ে যেতে পারে লেটার ইন লাইফ। যাদের আর্লি ডিটেকশন ধরুন হলো যে যাদের ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার আছে, এবার সেটা যদি আনট্রিটেড থেকে যায় অনেক বছর ধরে, তাহলে তো ওটা মানে স্কিজোফ্রেনিয়াতেও চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ মানে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার অলসো ইজ কাইন্ড অফ পার্সোনালিটি ভুলে যাওয়া বা নিজেকে ভুলে যাওয়া অন্য identity। তাহলে কি হতেই এটার পারে। মাঝখানে কোনো হতেই পারে টার্ন নিতেই পারে, কোয়াইট ন্যাচারাল। আর ঠিক আছে। সব থেকে কঠিন ব্যাপার কি জানিস তো, মেন্টাল ডিসঅর্ডার গুলো সারাটা। ফিজিক্যাল ডিসঅর্ডারের ডিটেকশন আছে, মেন্টাল ডিসঅর্ডারের ডিটেকশন করাটাই টু মাচ ডিফিকাল্ট। আজকে একরকম সিমটম রিভিল করলো, পরের দিন অন্যরকম সিমটম রিভিল করলো, বোঝা যাচ্ছে না, ফ্লাকচুয়েট করছে। সিজোফ্রেনিয়া ধরনের মধ্যেও একটা ধরন তোদের পড়িয়েছিলাম, তোদেরকে মনে আছে কিনা জানি না, আনডিফারেন্সিয়েটেড সিজোফ্রেনিয়া। কখন কি ধরনের সিজোফ্রেনিয়া হচ্ছে বোঝাই যাচ্ছে না, বা কখন কোন ডিসঅর্ডার নিউরোসিস থেকে সাইকোসিসে টার্ন নেবে গড নোজ। এই জিনিসগুলো এমনই একটা জায়গা না যে ভীষণ ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। তার ফলে আগে আইডেন্টিফাই করতে করতে এতটা টাইম চলে যায়, আর প্রথমে তো কেউ মেন্টাল সাইকিয়াট্রিস্টের কাছে যায় না। এরকম সমস্যা হলো, তার আগে একটু মানে অন্য কোনো ডাক্তার দেখালো, সেখানে কোনো মেডিকেল রিপোর্ট পেলো না, আরেকটা স্পেশালাইজ কোনো ডাক্তারকে দেখালো। লাস্টে যখন সবকটার রিপোর্ট ঠিকঠাক আসছে, নেগেটিভ হচ্ছে, যাই সমস্যার জন্য দেখাচ্ছে, সব রিপোর্ট যখন নেগেটিভ হচ্ছে, তখন কিন্তু তাদেরকে রেফার করা হয় সাইকিয়াট্রিস্টের কাছে। ততদিনে তো এমনি লেট। তারপরে ওখানে গিয়ে কেউ যদি তাকে মিসলিড করে, মানে পেশেন্ট যদি ডাক্তারকে বা সাইকোলজিস্ট বা কাউন্সিলরকে মিসলিড করে, তাহলে সেখানে আরো লেট হবে। তো সেই জায়গাগুলো থেকে খুব সমস্যার জায়গা হয়ে দাঁড়ায় যে কিভাবে এগুলোকে কিওরের জায়গায় আমরা নিয়ে যেতে পারি। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ ম্যাম। আর কিছু জিজ্ঞেস করবি কেউ? আচ্ছা, এবারে আমরা কাউন্সিলিং এর বেসিক জায়গাটাতে ঢুকবো। তো কাউন্সিলিং কনসেপ্টটা বোঝাতে গিয়ে, যেহেতু এখানে থেরাপির পার্ট গুলো আছে, তাই আগে স্টার্টিং এ আমি একটু থেরাপি গুলো নিয়েও কথা বললাম, থেরাপি আর কাউন্সিলিং এর ডিফারেন্সের কথাটাও বললাম। কিন্তু তোদেরকে মাথায় রাখতে হবে কাউন্সিলিং কিন্তু আরো অনেক কিছুর সাথে কাউন্সিলিং কে ডিফার করানো যায়। অনেক সময় কাউন্সিলিং আর গাইডেন্স এই দুটো কথাটাকে একই টার্মে আমরা ইউজ করি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, কাউন্সিলিং হচ্ছে গাইডেন্সের একটা পার্ট। যেমন এই যে এখন তোদেরকে আমি পড়াচ্ছি, এটা তো আমি টিচিং করছি, মানে তোদেরকে বিষয়টা সম্পর্কে জানাচ্ছি, টিচিং। টিচিং আর কাউন্সিলিং এর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এবং এই শুধু টিচিং করাতে করাতে করাচ্ছি না, তোদেরকে গাইডও করছি যে দেখ কখন কিভাবে বুঝবি যে কোথায় কাউন্সিলিং বা কোথায় থেরাপির ইউজ করতে হয়। আমি কিন্তু নর্মালি তোদেরকে বলতেই পারতাম যে কাউন্সিলিং কি, স্টেপস কি, টাইপস গুলো কি পড়িয়ে, যেটুকু সিলেবাস আছে পড়িয়ে চলে যেতে পারতাম। কিন্তু তার সাথে আমি তোদেরকে গাইডও করছি যে দেখ কাউন্সিলিং এর সাথে বাকি জায়গাগুলো কি, বা কাউন্সিলিং বেসিক্যালি কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হতে পারে, এই গাইড গুলো করছি। মানে তোদের প্রত্যেককে একটা জায়গা বোঝানোর চেষ্টা করছি যে কোথায় কোন জিনিসটা অ্যাপ্লিকেবল হবে, কখন কিভাবে সেটা প্রপার রেজাল্ট দেবে, এইগুলোকে তো বলছি। তো এটা হচ্ছে গাইডেন্স, তোদেরকে গাইড করছে। কিন্তু এই জায়গাটাকে কখনোই তুই কাউন্সিলিং বলতে পারবি না।
কাউন্সিলিং তখনই হবে, ধর এইগুলো শোনা টোনার পরে কেউ বললো যে ম্যাডাম আমার একটা প্রবলেম আছে যেটা আপনাকে আমাকে পার্সোনালি বলতে হবে। এবার তার এইগুলো শোনার পর মনে হলো তারও এরকম কোনো প্রবলেম হয় যেগুলোর জন্য তার একটা স্পেশাল অ্যাটেনশন প্রয়োজন আছে। গাইডেন্স কিন্তু প্রত্যেককে অল ওভার গাইড করা হচ্ছে, এরকম নয় যে কাউকে মিউট করে দিলাম, একজনের সাথেই কথা বলছি বাকিটা শুনছে না, তা কিন্তু নয়, প্রত্যেককেই গাইড করছি বিষয়টা নিয়ে। কিন্তু পার্সোনালি কারোর যদি মনে হয় যে আমার একটা সমস্যা রয়েছে, আমার এটা নিয়ে আরেকটু ফার্দার আলোচনা করা দরকার, তখন তাকে যখন আমি স্পেশালি গাইড করছি এবং কাউন্সিলিং এর বিভিন্ন প্রসেস নিয়ে তাকে গাইড করছি, তখন সেটা হবে প্রপার কাউন্সিলিং। আর কাউন্সিলিং কোনোভাবে গ্রুপে হয় না, কাউন্সিলিং অলওয়েজ ইন্ডিভিজুয়াল করতে হয়, কারণ প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। একই ডিপ্রেশন বিভিন্ন কারণে হতে পারে, সেটা ডিপ্রেশন হলে প্রত্যেকের যে একই মেডিসিন একই রকমের কাউন্সিলিং সেশন হওয়া তা কিন্তু হয় না। সেই জন্য স্পেশাল যখন অ্যাটেনশন দিচ্ছি বা স্পেশাল গাইডেন্স দিচ্ছি তখন সেটা হয়ে যাবে কাউন্সিলিং, আর নর্মালি যে গাইড করাটা অ্যাজ আ হোল সেটা হয়ে যাবে হচ্ছে তোর গাইডেন্স। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে কাউন্সিলিং এর সাথে ইন্টারভিউর মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। ইন্টারভিউতে কি হয়, ইন্টারভিউতেও দুজন পার্সন থাকে, একজন ইন্টারভিউয়ার একজন ইন্টারভিউই, দুজনের মধ্যে কনভারসেশন হয়। whereas কাউন্সিলিং এর মধ্যে দুজন পার্সন ইনভলভ, একজন কাউন্সিলর আরেকজন কাউন্সিলি, দুজনের মধ্যে কি হচ্ছে একটা কনভারসেশন হচ্ছে। ইন্টারভিউ একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন একটা গোলে পৌঁছানোর জন্য হচ্ছে, এই ইন্টারভিউ প্রসেসের জন্য কেউ একজন আসেনি, অনেকেই রয়েছে, কোনো চাকরির ইন্টারভিউ হতে পারে, কোনো জায়গায় কোনো তোর কোর্সে ভর্তি হওয়ার জন্য যে ইন্টারভিউ হতে পারে, বিভিন্ন ইন্টারভিউ হতে পারে, সেটা একটা আগে থেকে প্রিডিটারমাইন্ড স্ট্রাকচার করা কোয়েশ্চেন থাকে, তার উপর বেস করে ইন্টারভিউ হয়। কাউন্সিলিং কিন্তু এবং ইন্টারভিউ যখন হয় তখন তার থেকে একটা জাজমেন্টাল ওয়েতে রেজাল্ট বার করা হয় যে হ্যাঁ এরা ঠিক এরা এইগুলো বললো, তার মানে এই সম্পর্কে তার একটা ক্লিয়ার আইডিয়া আছে, এই কাজটার জন্য অ্যাপ্লিকেবল, সো এই পার্সনটা সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট। তখন তাকে এত কিছু জাজমেন্ট করে ইন্টারভিউ করে একটা পোস্টের জন্য স্যাংশন করা হয়। কাউন্সিলিং ও কনভারসেশন হচ্ছে, কিন্তু কাউন্সিলিং এর ক্ষেত্রে প্রবলেমটা নিয়ে এসছে কাউন্সিলিং, সে তার প্রবলেম নিয়ে কথা বলছে। কাউন্সিলিং এ কোনোভাবে আমরা কিন্তু তাকে জাজমেন্টাল ওয়েতে উত্তর দিতে পারি না যে সে যেটা চিন্তা করছে আমি বললে পরিষ্কার দিতে পারি না, এটা তোর ভুল ধারণা, তোর মধ্যে একটা বাজে কনসেপ্ট রয়েছে তাই তুই এই ধরনের চিন্তা ভাবনা গুলো করিস, এইরকম কথা বলতে পারবো না, তাহলে কিন্তু সে নেক্সট সেশন থেকে আসবে না। তাকে রিয়েলাইজ করাতে হবে নিজের থেকেই যে হ্যাঁ তার কথাগুলো খুবই অ্যাবসার্ড কথা। ম্যাম আরেকবার রিপিট করবেন, আপনি যেটা বললেন যে কি বলতে পারবো না? হ্যাঁ, কোনোভাবেই বলতে পারবো না যে যে প্রবলেম গুলো কাউন্সিলিং এসে বলছে সেগুলো আমার শুনে অ্যাজ আ কাউন্সিলর শুনে মনে হচ্ছে খুব অ্যাবসার্ড কথা বলছে, এই কথাগুলো বলাটা উচিত না, তখন আমি কখনোই বলবো না এটা তোমার ভ্রান্ত ধারণা বা এটা তোমার মনের মধ্যে কোনো খারাপ কিছু ঘটছে বা তুমি খারাপ কিছু চিন্তা ভাবনা করছো, তোমার মাইন্ডটা খুব ডার্টি মাইন্ড হয়ে গেছে তার জন্য তুমি এই ধরনের চিন্তা ভাবনা গুলো করছো, এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি না। আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে, বোঝাতে গিয়ে তাদেরকে নিজেদেরকে অ্যানালাইজ করাতে হবে যে তারা যে কথাগুলো বলছে সেটা কতটা ভুল কথা বলছে বা কতটা ভায়োলেন্ট ওয়েতে কথা বলছে বা কতটা নেগেটিভ ওরিয়েন্টেড কথা তারা বলছে, এইটা তাদেরকেই বোঝাতে হবে। এখানে আগে থেকে কোনো জাজমেন্ট দিতে পারবো না কাউন্সিলিং এর ক্ষেত্রে। ইন্টারভিউতে একটা জাজমেন্ট হলো যে হ্যাঁ এই ক্ষেত্রগুলোতে অ্যাপ্লিকেবল, এই জায়গাগুলোর নলেজ খুব বেটার, তো তাকে আমরা একটা ভালো পোস্টের জন্য স্যাংশন করে দিলাম। কিন্তু কাউন্সিলিং এ হচ্ছে প্রবলেমটা সলভ করাটা হচ্ছে গোল, কার প্রবলেম সলভ করাটা,
কাউন্সিলিং যে প্রবলেমটা নিয়ে এসছে সেই প্রবলেমটাকে মানে ঠিক ভাবে সলভ করাটা প্রয়োজন আছে, এবং সেই প্রবলেমটা পরবর্তীকালে যাতে আবার যদি রিপিট করে কাউন্সিলিং মধ্যে, সে যাতে নিজেই সেই সমস্যার সমাধান করা, সেই জায়গাটাকে শিখিয়ে পাঠানো, একদম পুরোপুরি জায়গাটাকে ঠিক করে পাঠানোটা হচ্ছে কাউন্সিলিং। এইখানে হচ্ছে দুটোর মধ্যেই কনভারসেশন হচ্ছে, দুটো প্রসেসের মধ্যে দুজন পার্সন রয়েছে, মানেই দুটো জিনিস কিন্তু এক নয়। এবং কাউন্সিলিং এর মধ্যে এই যে কনভারসেশনটাকে, এগুলোকে অনেকেই বলে কাউন্সিলিং ইন্টারভিউ, বাট এই ইন্টারভিউ আর নর্মাল যে ইন্টারভিউ সেগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে। আচ্ছা, নেক্সট আরেকটার মধ্যে পার্থক্য হচ্ছে কাউন্সিলিং এন্ড অ্যাডভাইজিং। কাউন্সিলিং এ আমরা কোনোভাবে কাউকে অ্যাডভাইস দিতে পারি না যে এটা তুমি করো, ওটা তোমাকে করতে হবে, এরকম নয়। কাউন্সিলিং এর স্টেপস গুলো যখন পড়াবো তখনই বুঝতে পারবি যে এইখানে স্টেপস ওয়াইজ আস্তে আস্তে গেলে যে তাকে নিজের থেকেই সে নিজে প্রবলেমের সলিউশন করবে, শুধু তাকে একটা গাইড করা। কখনো অ্যাডভাইস দেবো না এটা করো ওটা করো না, এটা উচিত ওটা উচিত হবে না, এই গাইডেন্স গুলো অ্যাডভাইস গুলো তাদেরকে আমরা দেবো না। কারণ সে কিন্তু কাউন্সিলিং কিন্তু কোনো আদালত বা কোর্টে আসেনি জাজমেন্ট শোনার জন্য, অ্যাডভাইস শোনার জন্য। সে কিন্তু তার যে প্রবলেমটা হচ্ছে তার সলিউশন করতে এসছে। আমরা কোর্টে বা আদালতে যাই আমাদের কোনো প্রবলেম থাকলে, সেই জন্য কিন্তু যাই, কিন্তু সেই প্রবলেমের সলিউশনটা যদি আমাদের এগেইনস্টে যায় সেটাই আমাকে মেনে নিতে হবে। সেখানে এগেইনস্টে গেলে আমার কতটা খারাপ লাগবে, আমি কি করতে পারি, সেইটা নিয়ে কিন্তু কোর্ট বদার নয়, বাট কাউন্সিলিং বদার। কাউন্সিলিং এ কিন্তু এখানে যিনি কাউন্সিলর হিসেবে কাজ করছেন, কাউন্সিলিং সমস্যাগুলোকে পজিটিভ ওয়েতে সলিউশন করতে হবে। বোঝা যাচ্ছে যে এখানে কাউন্সিলিংই মেইন প্রবলেম, কিন্তু তাকে সেই জায়গায় রিয়েলাইজ করে বোঝাতে হবে, তাকে কোনো রকম ভাবে অ্যাডভাইস দেওয়া যাবে না। এটাও কিন্তু কাউন্সিলিং আর অ্যাডভাইজিং এর মধ্যে ডিফারেন্স। কাউন্সিলিং টিচিং এর মধ্যেও ডিফারেন্স আছে। টিচিং গ্রুপে আমরা টিচিং করি, কাউন্সিলিং কোনোভাবে গ্রুপে হবে না, 1-to-1 রিলেশনশিপ হয় কাউন্সিলিং। কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা যখন কাউন্সিলিং করতে বসি তখন সেখানে সোশ্যাল ইমোশনাল প্রবলেম গুলো নিয়ে মেনলি আমরা হাইলাইট করে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন গুলো করি। কাউন্সিলিং এর মেন কনসার্ন এরিয়া হচ্ছে সোশ্যাল এন্ড ইমোশনাল প্রবলেম, বাট টিচিং এর ক্ষেত্রে মেন কনসার্ন জায়গা হচ্ছে একাডেমিক এন্ড ইন্টেলেকচুয়াল প্রবলেম। কোথায় একাডেমিকে কি বুঝতে পারছে না, কেন বুঝতে পারছে না, কিভাবে বোঝালে তাকে ভালো হয়, সেই জায়গাগুলো নিয়ে কাজ করছে হচ্ছে টিচার বা টিচিং প্রফেশনটা। কাউন্সিলিং এর মধ্যে বিভিন্ন টেকনিকের থ্রু দিয়ে একজন পার্সনের কি কি সাইকোলজিক্যাল প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করা যায়। যেমন বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টুল, পার্সোনালিটি ইনভেন্টরি, বিভিন্ন ইনভেন্টরি তোরা দেখছিস, স্টাই, তারপরে হচ্ছে তোর ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, প্রচুর ইনভেন্টরি আছে, সেগুলো অ্যাপ্লাই করে আমরা ডায়াগনোসিস করতে পারি কাউন্সিলিং এর ক্ষেত্রে তার প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় হয়েছে। আর টিচাররা তাদের এই একাডেমিক প্রবলেমস গুলোর জন্য বেসিক্যালি যেটা করে থাকে সেটা হচ্ছে একাডেমিক প্রবলেম আছে কি নেই বা টিচিংটা কিভাবে প্রোভাইড করবে, তার জন্য যে অডিও ভিজুয়াল বিভিন্ন ওয়েতে, ক্লাসরুম ওয়েতে, বিভিন্ন মোডের থ্রু দিয়ে, ডেমনস্ট্রেশন মেথডের থ্রু দিয়ে বা অডিও বা ভিজুয়াল বা অডিও ভিজুয়াল মেথডের থ্রু দিয়ে কি করছে, টিচিংটাকে দিচ্ছে। কিন্তু কাউন্সিলিং এর ক্ষেত্রে শুধু কনভারসেশন ছাড়াও বিভিন্ন ডায়াগনস্টিক টুলস, ইনভেন্টরিজ রয়েছে, সেগুলো দিয়ে প্রবলেম গুলো মেজার করা হয়। কাউন্সিলিং আর টিচিং এর মধ্যে আরো পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে এখানে মেন যে জায়গাটা করা হচ্ছে কাউন্সিলিং এর ক্ষেত্রে, সেটা কাউন্সিলিংটা তোর বিভিন্ন অকুপেশনাল ক্ষেত্রে রাখতে পারে, ট্রেনিং ইনস্টিটিউশন, কলেজ, বিভিন্ন জায়গায় কিন্তু কাউন্সিলিংটা লাগতে পারে, কারণ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সমস্যা হতে পারে। আর টিচার এর ব্যাপারটা
বা টিচিং এর ব্যাপারটা কোনো ইনফরমেশনটাকে প্রোভাইড করার জন্য প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে ধর একটা স্কুল বা কোনো কলেজে কোনো একটা টপিকে ইনফরমেশন দেবো তার জন্য প্রয়োজন পড়ে। আর কাউন্সিলিং হচ্ছে কলেজ, অফিস, যে কোনো ফিল্ডে, ফ্যামিলি বল, যে কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, প্রবলেম অ্যারাইজ হচ্ছে এবং সেই প্রবলেম গুলো সোশ্যাল ইমোশনাল মেনলি, সেই জায়গাগুলো সলিউশন দেওয়ার জন্য কাউন্সিলিং এর প্রয়োজন আছে। তো টিচিং আর কাউন্সিলিং কিন্তু কখনোই এক নয়। টিচিং মানেটা আমরা যেটা বুঝি যে কাউকে যদি শেখানো বা শিক্ষা দেওয়া, কাউন্সিলিং এও কিছু তাকে শেখানো হচ্ছে, তার ইমোশনাল সোশ্যাল প্রবলেমটাকে কিভাবে সে রেকটিফাই করবে সেটা শেখানো হচ্ছে। বাট শেখানোটা নর্মাল যে টিচিং আমরা বলতে বুঝি, যেখানে একাডেমিক বা ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়, কাউন্সিলিং কিন্তু তার থেকেও আরো বেশি কিছু। আর কাউন্সিলিং থেরাপির তো ডিফারেন্স মোটামুটি একটু বলেছি। তো যাই হোক, কাউন্সিলিং টার্মটা এটার সাথে গাইডেন্স, টিচিং, অ্যাডভাইজিং, থেরাপি, এই টার্মগুলো, ইন্টারভিউ, এই টার্মগুলোর সাথে কিন্তু ভালো রকম ডিফারেন্স আছে। যদিও প্রত্যেকটা টার্ম, এই টিচিং, অ্যাডভাইজিং বা হচ্ছে ধর গাইডেন্স, কোনো না কোনো ভাবে, কিছু না কিছু ভাবে কিন্তু কাউন্সিলিং এর সাথে অ্যাটাচ, কিন্তু কখনোই পিওরলি যেটা আমরা টিচিং, অ্যাডভাইজিং, গাইডেন্স, থেরাপি বলি, তার সাথে মোটেই কোনোভাবে এক কিন্তু নয়, ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোদের ওই মেজর প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিতে পারে যে ডিফারেন্স গুলো কি। বাট বেশি বড় যদি কোয়েশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলিং আর থেরাপির ডিফারেন্সটাই বড় করে আসে। তো এই যে ডিফারেন্সের জায়গাগুলো বোঝা গেল কিছুটা হলো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে বেসিক জায়গাটায় আমরা ঢুকবো। এখনো আমরা সিলেবাস ওরিয়েন্টেশনে কিছুটাতেই ঢুকিনি, আমরা পুরোটা ওভারভিউ পেলাম। এবার আমরা কনসেপ্টে ঢুকবো, কাউন্সিলিং এর মেন কনসেপ্ট। তো কনসেপ্ট বলতে গেলে আমাদেরকে ডেফিনেশনের জায়গাটা আসতে হয়। কাউন্সিলিং কি? কাউন্সিলিং is an interactive process co-joining the counselee who needs assistance and the counselor who is trained and educated to give assistance. একটা নর্মাল কথা বলছে, এটা কারোর ডেফিনেশন নয়, একটা নর্মাল কনসেপ্ট যে কাউন্সিলিং হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, যেখানে দুজন পার্সন ইনভলভড, কাউন্সিলি এন্ড কাউন্সিলর। কাউন্সিলিংকে যার অ্যাসিস্ট্যান্স প্রয়োজন, যার সাহায্যের প্রয়োজন রয়েছে, কোন একটা তার প্রবলেম হচ্ছে, তার সাহায্যের প্রয়োজন রয়েছে, এবং কাউন্সিলর, কাউন্সিলরকে যিনি একজন ট্রেন্ড এবং এডুকেটেড পারসন, যিনি ওই প্রবলেমটার অ্যাসিস্ট করতে পারবেন। দুজনের কো-জয়নিং ওয়েতে প্রসেসটা হচ্ছে, বাট দুজনকে ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। বিশেষ করে কাউন্সিলিং যদি ইন্টারঅ্যাক্টিভ না হয়, সে যদি মুখ বন্ধ করে থাকে, কোনো কথার যদি রেসপন্স না করে, তাকে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই ইনস্ট্রাকশন যদি প্রপারলি ফলো না করতে পারে, কোনোভাবেই কাউন্সিলিং হবে না। ঠিক আছে, সো কাউন্সিলিং হচ্ছে is an interactive process co-joining the counselee who needs assistance and the counselor who is trained and educated to give assistance. এবারে আমরা আসবো ডেফিনেশনে। ডেফিনেশনের মধ্যে ওয়েবস্টার ডিকশনারি, একটা ডিকশনারি রয়েছে, সেটা হচ্ছে ওয়েবস্টার ডিকশনারি। সেখানে ডিফাইন করা হয়েছে কাউন্সিলিং অ্যাজ আ কনসালটেশন, মিউচুয়াল ইন্টারচেঞ্জ অফ ওপিনিয়ন, ডেলিবারেটিং টুগেদার। তাহলে কি বলছে ওয়েবস্টার ডিকশনারি? বলছে যে কাউন্সিলিং মানে হচ্ছে কনসালটেশন, যেখানে কোনো কিছু জিনিস আমরা কি করছি, কনসাল্ট করছি। কোনো একটা প্রবলেম নিয়ে কাউন্সিলি এসছে, সেই প্রবলেম নিয়ে কাউন্সিলর এবং কাউন্সিলি দুজনে কনসাল্ট করছে, কি করলে ভালো হয় কি না হয় এটা নিয়ে কনসাল্ট করছে। যেমন ধর কেরিয়ার চয়েসের ক্ষেত্রে
কোন ক্যারিয়ারটা নিলে ভালো হতে পারে, কোন ক্যারিয়ার ফিউচার ওরিয়েন্টেশন কেমন, এই নিয়ে যখন কথোপকথনটা হচ্ছে তখন সেখানে কি হচ্ছে, একটা কনসালটেশন হচ্ছে এবং দুজনের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারচেঞ্জ অফ ওপিনিয়ন। এ বলছে আমার এটা দিক হলে ভালো হয়, ও বলছে ওটা দিক হলে ভালো হয়। তার মানে কারোর ইন্টারেস্টের জায়গাগুলো দেখা হচ্ছে, সেই ইন্টারেস্টের জায়গাগুলো সত্যি কোনো স্কোপ আছে কিনা সেগুলোকে বলা হচ্ছে। মানে দুজনেরই ওপিনিয়ন একটা মিউচুয়ালি ইন্টারচেঞ্জ হচ্ছে এবং তার ফলস্বরূপ একটা ভালো কিছু যখন বেরিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড হচ্ছে কাউন্সিলিং। So, according to Webster Dictionary, counseling is consultation, mutual interchange of opinion and deliberating together. এটাকে বলছে কি কাউন্সিলিং। আচ্ছা, এবারে আরেকটা বলছে যেটা হচ্ছে ACA, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মেইন বক্তব্যটা হচ্ছে, আমরা যখন তোর এগুলো পড়েছিলাম না, বললাম ডিসঅর্ডারস গুলো, তখন আমরা কাদের ডিসঅর্ডারস কাদের টাইপে পড়েছিলাম, APA, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। ওই রকম কাউন্সিলিং এরও একটা আমেরিকান অ্যাসোসিয়েশন রয়েছে, সেটা হচ্ছে ACA, সেটার নাম আমেরিকান কাউন্সিলিং অ্যাসোসিয়েশন। এদের মেন বক্তব্যটা কি বলতো, এরা কাউন্সিলিং বলতে বলছেন যে দ্য প্র্যাকটিস অফ প্রফেশনাল কাউন্সিলিং, এই মেটেরিয়ালটা প্রোভাইড করেছি দেখ, the practice of professional counseling is the application of mental health, psychological or human development principles through cognitive, affective, behavioral or systematic intervention strategies that address wellness, personal growth or career development as well as pathology. ডেফিনেশনটা অনেকটাই বড় এবং বেশ মিনিংফুল একটা ডেফিনেশন। সো ভালো করে একটু বোঝার চেষ্টা কর ডেফিনেশনটা। দাঁড়া, শেয়ার করে দিই। দেখ, যেটা বলছে যে প্র্যাকটিস অফ প্রফেশনাল কাউন্সিলিং, কাউন্সিলিংটাকে তো আমরা প্র্যাকটিস করি, এটা কিন্তু প্রফেশনাল হিসেবে নিতে হয় আমাদেরকে। সো প্র্যাকটিস অফ প্রফেশনাল কাউন্সিলিং মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মেন্টাল হেলথ, সাইকোলজিক্যাল অর হিউম্যান ডেভেলপমেন্ট প্রিন্সিপাল। যখন আমরা এই কাউন্সিলিংটাকে প্রফেশন হিসেবে নেব, তখন আমাদের কিন্তু কাউন্সিলিং এর অ্যাপ্লিকেশনটা মেন্টাল হেলথ, সাইকোলজিক্যাল, হিউম্যান ডেভেলপমেন্টের কোন কোন জায়গায় হবে এবং সেখানে আমরা কি কি প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন করব সেটা জানতে হবে। কিভাবে করব? থ্রু কগনিটিভ, অফেক্টিভ, বিহেভিয়ারাল আর সিস্টেমেটিক ইন্টারভেনশনের ওয়েতে করব। সেই জন্যই আমি তোদেরকে স্টার্টিং এ বলেছিলাম, যাদের কগনিশন, কোনেশন, অফেকশন তিনটে দিকই নষ্ট হয়ে গেছে, তাদের কোনোভাবে কাউন্সিলিং দিয়ে করা যাবে না। কারণ কাউন্সিলিং এর ক্ষেত্রে যে এই মেন্টাল, সাইকোলজিক্যাল, হিউম্যান ডেভেলপমেন্টাল প্রিন্সিপালস গুলো অ্যাপ্লাই করা হবে, সেই অ্যাপ্লিকেশনের ওয়েটা বা ভায়াটা হচ্ছে কগনিশন, অফেকশন, বিহেভিয়ারাল, এবং এই তিনটে জিনিস সিস্টেমেটিক ওয়েতে ইন্টারভেন্ট করতে হবে। কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে স্ট্র্যাটেজির দরুন যার প্রবলেমটা হয়েছে বা যার প্যাথোলজি রিলেটেড প্রবলেম রয়েছে তার ভালো হবে, ওয়েলনেস আসবে, পার্সোনাল গ্রোথ তৈরি হবে। মানে পরবর্তীকালে এইরকম ধরনের প্রবলেম হলে সে নিজেই তার সলিউশন করতে পারবে, শুধু তার প্রবলেমটাকে সারিয়ে দেওয়াটাই নয়, কিভাবে প্রবলেমের সলিউশন করতে হয় সেটাকেও শিখিয়ে দেওয়া। কেরিয়ারের ক্ষেত্রে যাতে সে নিজেকে ডেভেলপ করতে পারে এবং এইরকম রিলেটেড যে প্যাথোলজি গুলো আছে সেই সমস্ত গুলোর দিক থেকেও কাউন্সিলিং যে রয়েছে তার একটা জ্ঞান তৈরি হতে পারে, নলেজ তৈরি হতে পারে। সেই পুরোটাকেই ঠিকঠাক ভাবে দেখাটাই হচ্ছে প্রফেশনাল কাউন্সিলিং। সো এসি এর জায়গাটা যদি দেখি, প্রফেশনাল কাউন্সিলিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ মেন্টাল হেলথ, psychological or human development principles through cognitive, affective, behavioral or systematic intervention strategies that address wellness, personal growth or career development as well as pathology.
ঠিক আছে, এই এসি এর কনসেপ্টটা বুঝতে পারলি? বল, এটা কিন্তু একটু বোঝার জায়গা ছিল ডেফিনেশনটা। একটু রিপ্লাই করিস, বুঝতে পেরেছিস কিনা। ম্যাম আর একবার একটু রিপিট করবেন এই কগনিটিভ বিহেভিয়ারাল এরিয়াটা? হ্যাঁ, তোকে যখন প্রথমেই বললাম না যে কাউন্সিলিং তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় যাদের কগনিশন কন্ডিশন অফেকশনের জায়গাটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা যখন প্র্যাকটিস করতে গিয়ে মেন্টাল সাইকোলজিক্যাল হিউম্যান ডেভেলপমেন্টের রিলেটেড জায়গাগুলোকে যখন আমরা ঠিক করার চেষ্টা করব, মানে সোশ্যাল ইমোশনাল প্রবলেমস গুলোকে যখন ঠিক করার চেষ্টা করছি, তখন তাদেরকে যেভাবে বোঝাবো, বোঝানোর জায়গাটা এবং তারা যে বুঝবে সঠিকভাবে এবং সেই অনুযায়ী যে বিহেভিয়ার গুলো করবে, তার জন্য তো তাদের কগনিটিভ অফেক্টিভ বিহেভিয়ারাল দিকগুলো ঠিক থাকার প্রয়োজনীয়তা আছে। তা না হলে আমরা যখন এই প্রিন্সিপালস গুলো তাদেরকে দেবো, তখন তো তাদেরকে বোঝাচ্ছি, মানে তাদের নলেজ হচ্ছে, কগনিটিভ অফেক্টিভ বুঝে তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন হচ্ছে, সেটা অফেক্টিভ, এবং সেই অনুযায়ী তারা ফার্দার বিহেভিয়ার গুলোকে রেকটিফাই করছে, বিহেভিয়ারাল ইন্টারভেনশন। এবং এইগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের তাদেরকে ইন্টারভেন্ট করতে হয়, যাতে করে তারা ভবিষ্যতে তাদের ওয়েলনেস, পার্সোনাল গ্রোথ, কেরিয়ার ডেভেলপমেন্ট, প্যাথোলজির জায়গাগুলো ঠিকঠাক যেন তৈরি হয়, ভালো তৈরি হয়। প্যাথোলজির জায়গা ঠিক মতন তৈরি হওয়া মানে কি, ওই রিলেটেড প্রবলেম গুলো যদি আবারও তার মধ্যে আসে, তাহলে সে নিজেই সলভ করতে পারবে, এর জন্য আর কাউন্সিলরের কাছে আসতে তাকে হবে না। এইরকম ভাবে যখন আমরা কোনো প্রিন্সিপালস গুলোকে এই তিনটে জিনিসের থ্রু দিয়ে অ্যাপ্লাই করছি, তাদের ভালো একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন সেটাকে এসিএ বলছেন প্রফেশনাল কাউন্সিলিং। ঠিক আছে, বোঝাতে পারলাম না, আর কিছু বলতে হবে বল? হ্যাঁ ম্যাম বুঝেছি এবার। এরপরে দেখ, নিউ শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, এরা কি বলছে, এটা নিউ শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিটা হচ্ছে এডিটেড বাই এল ব্রাউন। উনি বলছেন কাউন্সিলিং ইজ আ স্পেসিফিক্যালি থেরাপিউটিক প্রসিডিওর in which usually a trained person adopts a supportive non-judgmental role or gives advice on practical problems. দেখ, আমি ডিফারেন্স গুলো কিন্তু সব আগে বলে দিয়েছি, এবার দেখ বুঝতে কতটা ইজি হবে। বলছে যে কাউন্সিলিং এক ধরনের থেরাপিউটিক প্রসিডিওর। এবার কেন থেরাপিউটিক বলছে, কারণ এখানে কিছু সেশন রয়েছে, ঠিক আছে, সেশন ওরিয়েন্টেড ওয়েতে জায়গাটা একটা প্রসিডিওর মেনটেন করছে, সিস্টেমেটিক প্রসিডিওর মেনটেন করছে, সেই জন্য এখানে থেরাপিউটিক প্রসিডিওর বলা হয়েছে, বাট এটা কিন্তু থেরাপি নয়। এইখানে যে টার্মিনোলজিটা ইউজ করা যে থেরাপিউটিক, সেখানে আমাকে এটা বুঝতে হবে এটা সিস্টেমেটিক একটা প্রসিডিওর। কারণ এই যে মানে ডেফিনিশনটা আমরা পাচ্ছি ইংলিশ ডিকশনারির মধ্যে, এটা কিন্তু কোনো সাইকোলজিক্যাল ডিকশনারি নয়, সেই জন্য ওরা কিন্তু বলছে ইংলিশ ডিকশনারি যেটা থেরাপি সেটাই কাউন্সিলিং। তো সেইখানে এখানে এই জন্য বলছে থেরাপিউটিক প্রসিডিওর, বাট আমরা এটা বুঝবো কিভাবে, ইট ইজ আ সিস্টেমেটিক প্রসিডিওর, যেখানে একজন ট্রেন্ড পারসন, কে ট্রেন্ড পারসন, কাউন্সিলর, যিনি কিছু সাপোর্টিভ নন জাজমেন্টাল রোল নিচ্ছেন, মানে কোনো অ্যাডভাইস উনি দেবেন না, কোনো কিছু বলবেন না যেটা তুমি মনে করছো সেটা ঠিক কি ভুল। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জাজমেন্ট এন্ড অ্যাডভাইজিং। আর কোন রকম ভাবে অ্যাডভাইস দিচ্ছেন না অন প্র্যাকটিক্যাল প্রবলেম, যে প্রবলেমটা নিয়ে এসছে সেখানে জাস্ট একটা সাপোর্টিভ রোল প্লে করছে, কিন্তু সেই রোলটার মধ্যে কোনো নন জাজমেন্টাল ব্যাপার নেই, অ্যাডভাইস দেওয়া কিন্তু নেই। সেই প্রসিডিওরটাকে বলা হচ্ছে কি কাউন্সিলিং, অ্যাজ পার নিউ শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এডিটেড বাই এল ব্রাউন। এবার স্ট্রং এর ডেফিনিশন কি বলছে? স্ট্রং বলছেন কাউন্সিলিং ইজ ফেস টু ফেস রিলেশনশিপ in which growth takes place in the counselor as well as the counseling. খুব সিম্পল একটা ডেফিনিশন। স্ট্রং বলছেন কাউন্সিলিং ফেস টু ফেসই হয়, যেখানে একটা প্রপার কিছু গ্রোথ বেরিয়ে আসে তার মধ্যে as between counselor and counseling। গ্রোথ বেরিয়ে আসে মানে কি, কিছু একটা পজিটিভ জিনিস বেরিয়ে আসছে দুজনের ফেস টু ফেস ইন্টারাকশনের ফলে। তো
দেখ আমরা অনেক কিছু ডেফিনেশন করলাম, যেখানে ওয়েবস্টার ডিকশনারি, এসিএর কনসেপ্ট, ইংলিশ ডিকশনারি, স্ট্রং, এই যে ডেফিনেশন গুলো পড়লাম, এই ডেফিনেশন গুলোকে যদি সবকটাকে একসাথে করা যায়, সেটাকে করেছিলেন হচ্ছে সি গিলবার্ট ওয়ারেন। উনি সবকটাকে একসাথে করে বলছেন, যে কাউন্সিলিং কি, কাউন্সিলিং ইজ আ পার্সোনাল and dynamic relationship between two individuals, তার মধ্যে একজন an older, more experienced and wiser, that means counselor, and a younger, less wise, that is counseling. The latter has a problem for which he seeks the help of the former. The two work together so that the problem may be more clearly defined, as the counseling may be help to a self-determined solution. তাহলে কি বলছে? গিলবার্ট ওয়ারেন বলছেন যে কাউন্সিলিং অবভিয়াসলি পার্সোনাল, কেননা টিচিং এর মতন কাউন্সিলিং গ্রুপে হয় না, গাইডেন্স এর মতনও কাউন্সিলিং গ্রুপে হবে না। It's a one-to-one relationship. So counseling is personal and dynamic relationship. কেন ডাইনামিক? প্রথম দিন কাউন্সিলিং যে প্রবলেমটা নিয়ে আসে, 4-5টা সেশনের পরে সেই প্রবলেমটা আরো বাড়তে পারে বা কমতে পারে, কিছু না কিছু একটা ডিফারেন্স হবে, একটা কোনো না কোনো চেঞ্জেস তার মধ্যে কিন্তু আসবে, তো একই রকম কিন্তু থাকবে না। তো সেই জন্য বলেছে এটা যেমন পার্সোনাল, ঠিক সেরকম ভাবে ডাইনামিক রিলেশনশিপ বিটুইন টু ইন্ডিভিজুয়াল। দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে আমরা জানি দুটো ইন্ডিভিজুয়ালকে কাউন্সিলর এন্ড কাউন্সিলিং। কাউন্সিলরের ক্যারেক্টার কি বলছে? উনি হচ্ছেন ওল্ডার, মোর এক্সপিরিয়েন্স এন্ড ওয়াইজার। এখানে ওল্ডার মানে কখনোই এটা নয় যে আমরা একজন বয়স্ক মানুষ সে তার থেকেও বেশি বয়স্ক কাউন্সিলরের কথা ভাববেন, তা কিন্তু নয়। ওল্ডার মিন্স হচ্ছে এক্সপিরিয়েন্সের দিক থেকে ওল্ডার, ঠিক আছে, নলেজের দিক থেকে ওল্ডার, এবং ওয়াইজার। ওয়াইজার কেন না, সে সমস্ত ধরনের প্রবলেম শুনতে রাজি আছে, যে এরকম নয় যে আমি এই ধরনের প্রবলেম গুলোই শুনি, কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি কেউ বলে থাকে সেটা আমি শুনবো না, বা কেউ ধর লোয়ার কমিউনিটি থেকে কেউ এলো বা আপার কমিউনিটি থেকে কেউ এলো, তাকে আমি দেখতেই ব্যস্ত হয়ে গেলাম, বা লোয়ার কমিউনিটি থেকে এলো তাকে আমি একটু দূরে দূরে সরে সরে বসে আমার ঘেন্না লাগছে, এইরকম করলে হবে না। কাউন্সিলর মানে যিনি ওল্ডার ইন দ্য সেন্স এক্সপিরিয়েন্স, নলেজের দিক থেকে ওল্ডার, নট এখানে কোনো এজ, মোর এক্সপিরিয়েন্স এন্ড ওয়াইজার হতে হবে। whereas কাউন্সিলিং ইয়ঙ্গার, এখানে ইয়ঙ্গারের মিনিংটা হচ্ছে বয়সের দিক থেকে কিন্তু নয়, তার প্রবলেমটা সলভ করতে পারছে না সেই দিক থেকে সেই ইয়ঙ্গার। বাচ্চারা প্রবলেম সলভ করতে পারে না, বড়দের হেল্প লাগে, সেই কনসেপ্টটাকে এখানে এনেছে। সো কাউন্সিলর হচ্ছেন ইয়ঙ্গার, কাউন্সিলিং হচ্ছে ইয়ঙ্গার আর লেস ওয়াইজ। সে সবকিছু ওয়াইজলি নিতে পারে না, ব্রডার থিঙ্কিং তার নেই, তার জন্য সে কোনো কিছু জায়গায় অ্যাডজাস্ট করতে তার অসুবিধা হচ্ছে। তো সেই রকম ক্ষেত্রে দুজন মানুষের মধ্যে যখন পার্সোনাল ডাইনামিক রিলেশনশিপ হচ্ছে, তখন গিলবার্ট ওয়ারেন সেটাকে বলছেন হচ্ছে কাউন্সিলিং। এবার এখানে যে লেটার মানে হচ্ছে কাউন্সিলিং, সে কিছু প্রবলেম নিয়ে এসছে কার কাছে? ফর্মার মিন্স কাউন্সিলরের কাছে এসছে কিছু হেল্প পাওয়ার জন্য। দুজনে যখন কাউন্সিলর একসাথে মিলছে, প্রবলেমটা নিয়ে আলোচনা হচ্ছে, ক্লিয়ারলি সেটা ডিফাইন্ড হচ্ছে। কাউন্সিলিং কি করছে? কাউন্সিলরের হেল্প নিয়ে সে সেলফ ডিটারমাইন সলিউশনে যাওয়ার চেষ্টা করছে। সেলফ ডিটারমাইন, কেন সেলফ ডিটারমাইন বললো? এখানে কিন্তু কোনোভাবেই তাকে কাউন্সিলর জাজমেন্ট দেয়নি বা অ্যাডভাইস দেয়নি এটাই তোমাকে করতে হবে, এটাই তোমার সলিউশন। কাউন্সিলিং এর জাস্ট একটা ওয়ে দেখানো হয়েছে, এটা স্টেপসে গিয়ে আরো ক্লিয়ার হবে যে সে নিজেই তার প্রবলেমের সলিউশন করবে, সেলফ ডিটারমাইন সলিউশন। যদি আমি তাকে বলে দিই যে কোন সলিউশন তুমি নেবে, সেই সলিউশনটা তার পছন্দ নাও হতে পারে, যেমন কোর্টে গেলে হয়, আমি মনে করলাম একটা কোনো সলিউশন পাওয়ার জন্য যাচ্ছে, উল্টা আমার উপর দোষটা চাপিয়ে দেওয়া হলো এবং এভিডেন্সও সেরকম দিয়ে দেওয়া হলো, ন্যাচারালি সেটা আমার ভালো লাগবে না। কিন্তু কাউন্সিলিং এর ক্ষেত্রে সেটা করলে হয় না। কাউন্সিলিং এ যেটা করতে হয়, কাউন্সিলিং কে তার
সাথে হেল্প করানো, যাতে সে একটা সেলফ ডিটারমাইন্ড সলিউশনে পৌঁছতে পারে। এই হচ্ছে কাউন্সিলিং এর অল ওভার মেইন কনসেপ্ট, যার জন্য আমি আগে ডিফারেন্স গুলোকে প্রত্যেকটার সাথে বুঝিয়েছি, তারপরে কাউন্সিলিং এর জায়গাটা এলাম, ডেফিনেশনের জায়গাটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যাজ আ হোল কাউন্সিলিং এর বিষয়টা। এবারে বল বুঝতে পারলি কিনা কাউন্সিলিং কি? হ্যাঁ ম্যাম। বাকিরা বলেছিস তো? আচ্ছা, এবারে হচ্ছে ওকে, এবারে হু আর কাউন্সিলর। তাহলে বুঝতেই পারছিস হু আর কাউন্সিলর পড়তে গেলে কাউন্সিলিং প্রফেশনটা কিন্তু খুব একটা সহজ প্রফেশন নয়। যারা ঢোকে তারা জানে যে এর থেকে ডাক্তারি পড়ে নেওয়া হয়তো অনেকটা ইজিয়ার, কারণ এত বেশি ভ্যারিয়েশন আসে না। একটা নর্মাল ডিপ্রেশন, তার বিভিন্ন পার্সনের বিভিন্ন রকম তাদের কাউন্সিলিং থেরাপি বিভিন্ন রকম হতে পারে, কিন্তু একটা ডাক্তারি ক্ষেত্রে ডিপ্রেশন হোক বা মোটামুটি একটা কোনো ডিসঅর্ডার হোক, একটা পার্টিকুলার মেডিসিন বা তার ভেরিয়েশনে আরো দু তিনটে মেডিসিন কম্পোজিশনের আছে, আইডেন্টিফাই করলেই তো ট্রিটমেন্ট হবে। এখানে আইডেন্টিফাই করার পরও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়াইজ আলাদা আলাদা ট্রিটমেন্ট। আর সব থেকে বড় কথা ধৈর্যটা রাখতে হয়। একজন মানে ক্লায়েন্ট যখন আসে বা কাউন্সিলিং যখন আসে, প্রথমত প্রবলেমটা বলতেই ইতস্তত বোধ করে, তাকে বলাতে হয়। এবার যখন সে বলতে শুরু করলো, তখন হচ্ছে ঠিক মতন বলতে পারছে কিনা, ঠিক মতো তাকে গাইড করতে পারলো কিনা, কোথাও জাজমেন্ট হয়ে গেল কিনা, বা একই কথা কাউন্সিলিং বারবার বলতে থাকে, সেগুলোকে ধৈর্য ধরে শোনা, বা বাজে কথা বারবার বলছে, একই কথা বলছে, শুনতে ভালো লাগছে না, মুখের এক্সপ্রেশন বাজে করা বা বারবার ঘড়ি দেখা, এইগুলো যদি করতে থাকে বা এরকম করতে পেশেন্সটা খুব কম যদি কারণ হয়ে থাকে, তাহলে কিন্তু সে কোনোভাবেই গুড কাউন্সিলর হতে পারবে না। কাউন্সিলর হতে তারাই পারে যাদের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যেগুলো পড়াবো সেগুলো আছে। প্রথমে বলেছে যে ইজ অ্যান অ্যাক্টিভ লিসেনার। আমরা লিসেনার মানে জানি কি, যে কেউ কখন যখন কিছু বলছে সেই কথাগুলো খুব শুনছে। এখানেও তো ক্লায়েন্ট কথা বলছে, কাউন্সিলর শুনছেন, কিন্তু অ্যাক্টিভ লিসেনার হতে হবে। মানে আমাকে শুনতে বলেছে মানে আমি শুনে গেলাম, কোনো রিপ্লাই করছি না। অনেক সময় হয় না, আমরা অনেকের সাথে কথা বলি, একতরফা কথা বলেই যাচ্ছি, সে উল্টো দিক থেকে কোনো রিপ্লাই আসছে না, আমরা তখন আমাদের ইন্টারেস্টটা সরিয়ে দিতে হারাই। তো এখানে কাউন্সিলরকে অ্যাক্টিভ লিসেনার হওয়া মানে কি করতে হবে, মাঝে মাঝে তার কথায় যে সায় দেওয়া বলে না, সেটা দিতে হবে। ও আপনি তাহলে এটাই বলতে চাইছেন তো, আচ্ছা তাহলে আপনার ওই দিক থেকেই প্রবলেম বললেন তো, হ্যাঁ যেন কি একটা বললেন, ওই যে আপনার কার পরিচিতর সাথে যেন কি একটা সমস্যা হয়, ওটা একটুখানি বলবেন। তার মানে আমি যে শুনছি তার প্রবলেমটা, এটা তাকে বোঝানো। কারণ কেউ তার সমস্যাটা প্রপারলি আগে কোনোদিনও শোনেনি, যার জন্যই সে একটা সোশ্যাল ইমোশনাল বা অ্যাডজাস্টমেন্টাল প্রবলেমে ভুগছে। এখানে কেয়ারিং জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই কেয়ারিং জায়গাটা, ট্রাস্টের জায়গাটা তৈরি করার জন্য একজন কাউন্সিলরকে কাউন্সিলের কাছে অ্যাক্টিভ লিসেনার হতে হবে। সেকেন্ডলি নন জাজমেন্টাল হতে হবে। কখনোই আগে থেকে কিছু কথা শুনে জাজমেন্ট দিয়ে দিতে পারবো না, ও আপনার দোষটা আপনার, আপনি অ্যাডজাস্ট করতে পারেননি, বা এই দোষটা আপনার কলিগের, আপনার কোনো নয়, এইরকম ভাবে কোনো বায়াসনেস এর জায়গা আমি তাদের উপর কিন্তু দেবো না। ভালো করে শুনবো, তাকেই রিয়েলাইজ করাতে হবে, কোন রকম জাজমেন্ট দেওয়া যাবে না, অলওয়েজ নন জাজমেন্টাল রোল প্লে করতে হবে। ইজ ওপেন টু এক্সপিরিয়েন্সেস, সমস্ত ধরনের এক্সপিরিয়েন্স ওপেন মানে রাখতে হবে। কেউ এসে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে পারে, কেউ এসে সেক্সুয়াল ওরিয়েন্টেড কথাবার্তা বলতে পারে, তার ওইদিকে প্রবলেম। কেউ এসে এমন একটা জায়গা থেকে এলো, এমন একটা লোয়ার কমিউনিটি থেকে এলো, তার কথাবার্তার ধরন গুলোই একটা অদ্ভুত ধরনের, বা কথাবার্তা খুব স্পিডে বলছে, খুব আস্তে বলছে, খুব সাউন্ড ভলিউম কমে বলছে, সবকটাই বুঝতে চেষ্টা করতে হবে। ওপেন টু এক্সপিরিয়েন্স,
এক্সপিরিয়েন্সটা তাকে রাখতেই হবে, যে বাবা এরকম ঘটনা কোনোদিনও শুনিনি, আকাশ থেকে বললাম বা জানি না, এইগুলো কিন্তু করা যাবে না। তবে এরকমও হয়, এই সবগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না। সব সময় ওপেন টু এক্সপিরিয়েন্স রাখতে হবে। দেন পেশেন্স, ধৈর্য হারা হয়ে গেলে হবে না, কারণ কাউন্সিলিং মেনলি হয় একই কথা ঘুরিয়ে ফিরিয়ে, তার মোদ্দা কথা বুঝতে পারছি, তার কারোর সাথে একটা সমস্যা হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে, কিন্তু শুনতে তোমাকে হবে, পেশেন্স রাখতে হবে। ইজ কনগ্রুয়েন্ট, সামঞ্জস্যপূর্ণ কথা বলতে হবে। আজকে একরকম কথা বললাম, কালকে কথাটাকে ঘুরিয়ে অন্য কথা বলে দিলাম, এইগুলো করলে কিন্তু চলবে না। হ্যাঁ, ইজ কনগ্রুয়েন্সিটা রাখতে হবে, কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে। শোজ অ্যাকসেপ্টেন্স, যে লেভেল থেকেই আসুক না কেন তাকে অ্যাকসেপ্ট করতে হবে। বিশেষ করে গভর্নমেন্ট হসপিটাল গুলোতে কি হয়, হয়তো কেউ হয়তো ফল বিক্রি করে বা মাছ বিক্রি করে, তার কিছু সমস্যা হচ্ছে বলে তাকে কাউন্সিলিং করতে বলা হয়েছে বা কাউন্সিলিং এর টাইম দেওয়া হয়েছে ধর 11টা বা 12টার সময়। সে যখন আসছে, সে তো সকালবেলা মাছ বিক্রি করে বা ফল টল কিছু সবজি বিক্রি করে ধরা আসছে, এবার সারাদিন গরমে বসেছিল ঘামের মধ্যে, সেই অবস্থাতেই সে আসছে, কারণ তার মানে টাইমটা পেরিয়ে যাবে। এবার তাকে দেখে আমি নাক শিখতে শুরু করলাম, ঘরে রুম ফ্রেশনার ছড়িয়ে দিলাম, বা নাকে রুমাল চাপা দিয়ে তার সাথে কথা বলতে শুরু করলাম, বা বললাম যে দূরে গিয়ে বসুন তো, বাইরে গিয়ে বসে কথা বলুন, এরকম বললে কিন্তু সে আর দ্বিতীয় দিন আসবে না। সো শোজ অ্যাকসেপ্টেন্স। আর খুব সেলিব্রিটি এসে গেল, তাকে আমি শুধু দেখতেই থেকে গেলাম, তার অটোগ্রাফ নিতে শুরু করে দিলাম, এইগুলো দরকার নেই। আমাকে তাকে করতে হবে, সে একজন কাউন্সিলিং, তার একটা প্রবলেম হয়েছে বলে এসছে, সবাইকে একটা কাউন্সিলিং হিসেবে অ্যাকসেপ্ট করো, সে যে লেভেল থেকেই আসুক না কেন। আর লাস্ট হচ্ছে as unconditional positive regard for the client, আনকন্ডিশনাল ওয়েতে পজিটিভলি তার সাথে ট্রিট করো, উইদাউট এনি কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন তো একটা রয়েছেই বাবা, তুমি যাই বলো প্রত্যেকটা সেশনে তোমাকে ফিসটা পে করতে হচ্ছে, তবে হ্যাঁ সেই ফিসটা নিজে না নিয়ে কারণ মানে বাইরে কাউকে বসিয়ে রাখতে, তার হাত দিয়ে নেওয়াটাই বেটার হয়। তাহলে কি হয় যে ওই ধারণাটা কাউন্সিলিং মধ্যে যাতে না আসে, ইমেজ যাতে নষ্ট না হয়ে যায়। বাট তারপরেও একটা আনকন্ডিশনাল ওয়ে থাকতে হবে, যে আমি রোগটা সারাতে পারছি না, তাও আমি জাস্ট প্রত্যেকটা সেশনে পয়সা আসছে এবং কাউন্সিলিং আমার উপর এতটাই ট্রাস্ট, সে অন্য জায়গায় যেতে চাইছে না, এরকম করে তাকে আমি হাতে রাখতে পারি না। আমার দ্বারা সলভ হচ্ছে না, আমি অন্য কোনো কাউন্সিলরকে রেফার করে দেবো, এই সব জায়গাটা কিন্তু থাকতে হবে। আনকন্ডিশনাল পজিটিভ জায়গাটা থাকাটা খুব প্রয়োজন। তা না হলে একবার যদি ফেথ হারিয়ে যায়, সেই কিন্তু রিউমার তৈরি করে দেবে যে এ শুধু টাকা ওরিয়েন্টেড হয়ে কাজ করে, এ কিন্তু অন্য কোনো কিছু জিনিস মানে না বা বোঝে না। সেই জন্য নিজের প্রফেশনের জায়গাটা ঠিক রাখার জন্য আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ডের জায়গাটাকে ঠিক রাখতে হবে। এছাড়াও আরো কিছু কোয়ালিটিস রয়েছে গুড কাউন্সিলর হতে গেলে, সেই কোয়ালিটিস গুলো তো হচ্ছে গিয়ে জেনুইননেস, জেনুইন হতে হবে, লিসনার তো হতেই হচ্ছে, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ডও বলেছি, বিলিভিং দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টকে বিলিভ প্রথমে করো। প্রথমেই তো আমি বললাম সব দোষ ক্লায়েন্টের, তার জন্য এটা হয়েছে, ও মিথ্যা কথা বলছে, এটা ফার্স্টে মিথ্যা কথা বলতে বোঝাটা বা মানে এটা করা উচিত না। আগে ক্লায়েন্টকে বিলিভ করো, তারপর ধীরে ধীরে তুমি নিজের মধ্যে অ্যানালিসিস করো যে কে ঠিক কে ভুল, তার জন্য তার পারিপার্শ্বিক লোকজনকে ডেকে আনো। অনেক সময় এরকমও করা হয় যে একটা পার্সনের প্রচুর হিউজ প্রপার্টি রয়েছে, কিন্তু সেই প্রপার্টির আর নেক্সট জেনারেশনের কেউ নেই, তো তার থেকে হাঁটানোর জন্য সেই পার্সনটাকে পাগল প্রমাণ করার চেষ্টা করা হয়। তো সেই ক্ষেত্রে তাকে বিভিন্ন ভাবে বলা হয় যে তার চারপাশের লোকজন গুলো বলে যে তার মাথা ঠিক নেই, উল্টো পাল্টা কথা বলছে, তার জন্য সম্পত্তিটা যদি কাউকে অথরাইজ করে দেয় তাহলে ভালো হয়, তা নাহলে কোন দিন কি করে ফেলবে। তো এইরকম অসৎ উদ্দেশ্য অনেকে কিন্তু অনেক পার্সনকে পাগলে পরিণত করতে পারে। তো সেই জায়গাগুলোতে বি কেয়ারফুল, তার জন্যই বলছে প্রথমে বিলিভিং দ্য ক্লায়েন্ট,
কালচারাল সেন্সিটিভিটি রাখতে হবে কিন্তু ওই হিন্দু মুসলিম এই বিষয়টা যে মুসলিম মানে বোরকা পরে আসছে বা ওরা একটা ড্রেস যেটা পরে আসছে বা ওয়েস্টার্ন কালচারে কেউ এলো তারা একটা একরকম বিহেভিয়ার করতে শুরু করলো, এগুলো নিতে পারছি না, এগুলো ঠিক আমার পছন্দ না আমার কালচারের দিক থেকে, এটা করলে হবে না। আমাদের প্রত্যেকটা কালচারকে রেসপেক্ট দিয়ে কালচারাল সেন্সিটিভিটির জায়গাটা আমাকে রাখতে হবে। পেশেন্স, নন জাজমেন্টাল, এগুলো তো থাকছি। আরেকটা হচ্ছে বিং ইন কন্ট্রোল, নিজের মধ্যে ইমোশনাল কন্ট্রোল করতে হবে। এমনও অনেক ক্লায়েন্ট আছে তারা এমন কিছু ঘটনা শেয়ার করে যেটা সত্যি শুনে খারাপ লাগে। সেখানে ক্লায়েন্ট যখন কাঁদতে থাকে তখন কিন্তু আমাদের নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। সেখানে তাকে আমি কখনোই সিম্প্যাথি দিতে পারবো না, তার সাথে কাঁদতে পারবো না, তাকে এমপ্যাথি দিতে হবে। এমপ্যাথি মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালি তার সাথে ডিল করতে হবে। আর সিম্প্যাথি মানে সেও কাঁদছে আমিও কাঁদছি, মানে তাকে আমি কি করছি ইমোশনালি আরো তাকে উইক করে দিচ্ছি। দেখবি ফ্যামিলি পার্সনদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে আদার্স ফ্যামিলি মেম্বার্স এর চলে এসে এত কান্নাকাটি করতে থাকে যে ভাবনার বাইরে। এবং ততদিনের রিলেশনটা থাকে যতদিন না কাজকর্ম হচ্ছে, খাওয়া দাওয়া পর্বটা মিটছে ততদিন, তারপরে কেউ আর ফোন করে জিজ্ঞাসা করে না যে কেমন আছিস কি আছিস। কিন্তু সেই পার্সনটা বেটার যে পরেও জিজ্ঞাসা করবে যে কেমন আছিস, বা ওই সময় তাকে বলবে যে আর কেঁদে কিছু করার নেই, এরপরে আমাদের যে নেক্সট কাজগুলো আছে সেগুলোতে আমাদেরকে কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। এই পাশে থাকাটা, ইন্টেলেকচুয়ালি তাকে সাথ দেওয়াটা, এমপ্যাথেটিক্যালি তাকে সাথ দেওয়াটা, এটা করার ভীষণ মাত্রায় জরুরি রয়েছে। সেই জন্য এমপ্যাথেটিক্যালি ডিল করতে হবে, ইমোশনকে বিং ইন কন্ট্রোলে রাখতে হবে। ডোন্ট ব্লক ফ্রি এক্সপ্রেশন অফ ফিলিংস। কখনো ক্লায়েন্টের এক্সপ্রেশনকে ব্লক করে দেব না। সে যদি কাঁদতে চায় তাকে কাঁদতে দাও, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে চায় সেটা ইউজ করতে দাও, তার মধ্যে যে ইমোশনস গুলো রয়েছে সেগুলোকে ভেন্ট হতে দিতে হবে, সেই ইমোশনাল এক্সপ্রেশন করতে দিতে হবে। রিকগনাইজ হিজ অর হার ওন লিমিটেশন, নিজের লিমিটেশনস গুলোকে রেকগনাইজ করতে হবে। ওই যে কাউকে আমরা হাতে রেখে কিন্তু কখনোই নিতে পারবো না। যখন দেখছি যে এটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমি ঠিক করতে পারছি না বা আমার নলেজের বাইরে যাচ্ছে, তখন রেফার করে দাও অন্য কোনো সিনিয়রকে, বা আমাদেরই যদি কেউ কলিগ থাকে আরো এক্সপিরিয়েন্স তার কাছে শেয়ার করে দাও। সো রেকগনাইজ নিজেদের ওন লিমিটেশনস, আননলেজেবল হতে হবে, অনেক বিষয় জানতে হবে, তবে গিয়ে আমরা বিভিন্ন এক্সাম্পল সেট করে বিভিন্ন রকম ভাবে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে তাকে সুস্থতার জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে? তো এইগুলো সবটা মিলিয়ে হচ্ছে কি কারা কাউন্সিলর হতে পারে, তাদের ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারলাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবারে নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে স্টেপস। স্টেপসটা বলবো, স্টেপসটা বলার পরে তোরা নিজেরা পারপাসটা পড়ে রাখবি, গোল পারপাসটা নিজেরা পড়ে রাখবি, কারণ ওই জায়গাটা আর বোঝানোর কোনো দরকার নেই, নিজেরা বুঝতে পারবি। তো কাউন্সিলরের আরেকটা এফেক্টিভ কাউন্সিলরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আরো পাবি, সেটা হচ্ছে যে তোর এফেক্টিভ কাউন্সিলর হতে গেলে কিছু এথিক্স মেনটেন করতে হবে। এথিক্স মানে হচ্ছে ধর তোদের বন্ধুদের মধ্যে কেউ আমার কাছে এসে বললো যে ওর কোনো পার্সোনাল প্রবলেম আছে, আমি সেই প্রবলেম গুলোকে শুনছি, প্রবলেম গুলোকে করছি, কিন্তু সেই প্রবলেম গুলো সেটা আমার কাছে সে বিশ্বাস করে এসে বলেছে, তার প্রবলেম গুলো কিন্তু আমি কোনোভাবে অন্য কারোর মধ্যে শেয়ার করব না। ঠিক আছে? এই এথিক্সটা মেনটেন করতে হবে, এবং তার পারমিশন ছাড়া তাকে কোন রকম কোনো সাইকোলজিক্যাল টেস্টের মধ্যেও তাকে নিয়ে যাব না, বা তার যে আউটকাম বেরোলো, সে আমার কাছে কাউন্সিলিং করায় তার ফলস্বরূপ বেরোলো, ডায়াগনোসিস হলো যে সে একজন bipolar 2 ডিসঅর্ডারের পেশেন্ট, তাকে কিন্তু কোনোভাবেই
আমি চারপাশের লোকজনকে বলবো না এ কিন্তু বাইপোলার 2, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, এগুলো বলবো না। এই এথিক্স গুলো মেনটেন করতে হবে। তাহলে তাকে আমি কি করলাম, আরো বেশি তো সমস্যার মধ্যে ফেলে দিলাম। তার সাথে তো আর কেউ কথা বলবে না, যা কথা বলছিল আরো কেউ কথা বলবে না, তাকে ডিস্টেন্স মেনটেন করবে। সুতরাং আর কোনো তাকে প্রবলেমের মধ্যে আমরা ফেলবো না, এথিক্স গুলো মেনটেন করবো, নিজেদের মধ্যে ব্যাপারগুলো রাখবো। কোনো কাউন্সিলিং এর কোনো ঘটনা কারোর সাথে কিন্তু শেয়ার করতে নেই। শেয়ার কিভাবে করতে হয়, যে এমন কারোর হতো বা হচ্ছে যাদের কাছে বলছি একদমই তাদের সাথে কোনো লিঙ্ক নেই, জানতে পারছে না, বা নাম অ্যাড্রেস সমস্ত মেনশন না করে আমাকে বলতে হবে। কোনোরকম ভাবে পরিচয়টা দিয়ে আমি বলতে পারি না, এই এথিক্স গুলোকে কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা দাঁড়া দেখি যে এথিক্স গুলো লাস্টের দিকে আছে কিনা আমি একটু দেখে নি তোদের একটু ধর, আমি দেখে নিচ্ছি। এখানের মধ্যে তো লাস্টের এই জায়গাগুলোর মধ্যে না এই ডিফারেন্স গুলো রয়েছে, ইন্টারভিউ, অ্যাডভাইজিং, কাউন্সিলিং, টিচিং, কাউন্সিলিং, সাইকোথেরাপি ডিফারেন্স এগুলো রয়েছে, কোয়ালিফিকেশন অফ কাউন্সিলর, কাউন্সিলরের আরো কি কি কোয়ালিফিকেশন হতে পারে সেটা রয়েছে, কি ধরনের পার্সোনালিটি প্যাটার্ন হলে সে কাউন্সিলর হতে পারে, তাকে কি কি ট্রেনিং নিতে হবে, কতটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর বাকিগুলো তো বললাম, এগুলো সব কিন্তু মিক্সড করতে হবে তোদেরকে নোটসটার মধ্যে। কোয়ালিফিকেশন আর আগে যেটা হু আর কাউন্সিলর, এগুলো মিক্সড আপ করতে হবে। পারপাসটা দেখছি, তাহলে ওটা কি দিলাম, কনফিডেন্সিয়ালি মেনটেন করা এগুলো রয়েছে, গোল পারপাস রয়েছে, না ওই পোর্শনটা আমি পাঠিয়ে দিচ্ছি, ওই এথিক্যাল জায়গাটা আমি পাঠিয়ে দিচ্ছি এক্সট্রাটা, ঠিক আছে? তো যাই হোক, হু আর কাউন্সিলর এই জায়গাটা যদি দেয়, তাহলে কোয়ালিফিকেশন, আরেকটা জায়গায় তোরা পাবি ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ কাউন্সিলর, এই সবকটাকে মিলিয়ে কিন্তু হু আর কাউন্সিলর লিখবি। তাও তোরা মার্কসটা দেখে নিবি, মার্কস এর উপর বেস করে কিন্তু হবে। কারণ যদি পুরো একটা 15 নম্বর দেয়, তাহলে সবকটাকে মিক্সড আপ করার প্রয়োজনীয়তা আছে, বা 10 নম্বর দিলে 5 দিলে মোটামুটি যেটা পড়ালাম হু আর কাউন্সিলর সেই জায়গাটা লিখলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু 10 বা 15 এলে তিনটে জায়গা থেকে লিখছিস হু আর কাউন্সিলর, ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ কাউন্সিলর যেটা আমি তোদেরকে প্রোভাইড করবো, আর হচ্ছে গিয়ে তোর ওই লাস্টের দিকে বইয়ের পেজের মধ্যে রয়েছে কোয়ালিফিকেশন অফ কাউন্সিলর, তিনটে মিলিয়ে কিন্তু তোকে আনসারটা দিতে হবে। আচ্ছা এবারে হচ্ছে স্টেপসে যাব। স্টেপসটা পড়াবো, আর বললাম যে পারপাসটা তোরা পড়ে ফেলবি, গোলটা তোরা পড়ে ফেলবি। গোল আর পারপাস দু জায়গায় পাবি, দুটোকে মিক্সড করতে হবে, কারণ দুটোর মিনিংই এক। পয়েন্ট গুলোকে একসাথে জট ডাউন করে দিবি। টাইপসটা নেক্সট আরেকটা দিন পড়াবো। নেক্সট দিনটাতে তাহলে এরকম করবো, ওই আমাদের ডেভেলপমেন্টের মধ্যে রিসার্চের একটা জায়গা বাকি আছে, আর এখানেরও টাইপস এর জায়গাটা বাকি রইলো, দুটোকে পড়াবো, ঠিক আছে? আর কাউন্সিলিংটা সবটা হয়ে গেলে ভালো করে মাথায় রাখবি, এই সেমে যে লাস্ট তা নয়, পরের সেমিস্টারে কিন্তু একটা পুরো পেপারই রয়েছে কাউন্সিলিং এর, যেখানে এই যে কাউন্সিলিং এর যে 4টে স্টেপ পড়াবো, সেই 4টে স্টেপ এক একটা ইউনিট। এখন তো আমি জাস্ট এক একটা প্যারাগ্রাফ বা 2-3টে প্যারাগ্রাফ করে দেওয়া আছে যে স্টেপ গুলো কি কি, এক একটা ইউনিটে যাবে পরের সেমিস্টারে এক একটা স্টেপস। সুতরাং কাউন্সিলিংটা খুব ভালো করে বুঝবি, পরের সেমিস্টারে এটাই বেসিক জায়গা হিসেবে কিন্তু তোর যাবে, তারপরে এটার উপর আরো বেশি লেন্দির জায়গাটা আসছে। তো যাই হোক, স্টেপসটা পড়িয়ে কমপ্লিট করি। স্টেপটা এই যে 4টে স্টেপ হয় কাউন্সিলিং এর, সেটা দিয়েছিলেন হচ্ছে হ্যাকলে অ্যান্ড কারমিনার। হ্যাকলে অ্যান্ড কারমিনার 1996 এ 4টে স্টেপস বা স্টেজের কথা বললেন। প্রথমটা হচ্ছে রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যান্ড এক্সপ্লোরেশন,
তিন নম্বর হচ্ছে প্ল্যানিং ফর প্রবলেম সলভিং, চার নম্বর হচ্ছে সলিউশন অ্যাপ্লিকেশন এন্ড টার্মিনেশন। ঠিক আছে, এই চারটে দিক রয়েছে। প্রথমটা রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট। রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট মানেটা কি? যেখানে প্রথম কাউন্সিলর আর কাউন্সিলিং ফার্স্ট সেশনে মিট করছে, যেখানে দুজনের মধ্যে র্যাপো এস্টাবলিশমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে রিলেশনশিপ এস্টাবলিশমেন্টের জায়গা। এখানে অবশ্যই কাউন্সিলরকে ফার্স্ট ইনিশিয়েটিভ নিতে হয় কাউন্সিলের সাথে। একজন কাউন্সিলর যখন নতুন আসছেন একটা কাউন্সিলরের কাছে, তখন কাউন্সিলর রিলেশনশিপটাকে নেওয়ার জন্য, এস্টাবলিশ করার জন্য কি করবেন? প্রথমেই ঢোকার সাথে সাথে কি কেমন আছেন, বসুন, ভালো আছেন তো, কি সমস্যা বলুন। আচ্ছা, তার আগে বলুন আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো, খুব বেশি বাইরে ওয়েট করতে হলো না তো, বা কি গরম পড়েছে বলুন তো, কিরকম অস্বস্তিকর একটা পরিবেশ, বা চারপাশে পরিবেশটা দেখুন তো কেমন একটা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনার বাড়িতে কে কে আছেন, আপনি কি করেন, এইরকম বলে, মানে এই ইত্যাদিটা করা। আমরা নর্মালি কি জানি, নর্মাল পার্সন কি জানে, যে ডাক্তারের কাছে গেল, আর কাউন্সিলর সাইকোলজিস্ট কাউন্সিলরকে এরা নর্মাল পার্সনের ডাক্তারের মতনই মনে করে। তো গেল, তো ওরা বলবে কি সমস্যা হচ্ছে বলুন, এইগুলো বলে দিচ্ছে, এইগুলো করবেন, এরকম ব্যাপারটা থাকে। কিন্তু কাউন্সিলিং যে বিষয়টা আলাদা, বা থেরাপির ক্ষেত্রেও তাই, এই যে বিষয়গুলো আলাদা, এইগুলোতে যদি আমরা তাদেরকে একটুখানি এরকম ভাবে মনে করি না, যে নিজের মতন করে তাদের সাথে কথা বলছি, এই জায়গাগুলো তারা খুব চায়। একটু লক্ষ্য করে দেখবি, আমরা সেই সমস্ত ডাক্তারদের পছন্দ করি যারা ওই একটু কিরে কেমন আছিস, বা কেমন আছেন, এইগুলো জিজ্ঞাসা করে, বা কি অনেকদিন পরে এখন ঠিকঠাক আছে তো, বা কোনো পুরোনো কথা মনে রেখেছে, এইগুলো যখন বলে তখন আমাদেরও বেশ একটা মনে হয়, বাবা উনি এগুলো মনে রেখেছেন। এই যে জিনিসটা, এই ফিলিংসটা আরো আমাদের না রোগ থেকে ভালো করায়। আর যে ডাক্তাররা সবসময় রাগারাগি করে করে তাদেরকে মনে হয় যে বাবা গেলেই তো আমার এক্ষুনি বকতে শুরু করবে। তো এই জিনিসটা না খুব ইম্পর্টেন্টলি দরকার রিলেশনশিপ এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, কাউন্সিলিং এর ক্ষেত্রে, যে কতটা অ্যাপ্রোচেবল কাউন্সিলর। এই অ্যাপ্রোচের জায়গাটাই ফার্স্ট গেটে একটা কমফোর্টেবল জোন তৈরি করে দেয় কাউন্সিলের মধ্যে বা ক্লায়েন্টের মধ্যে, যেটা বেশি কি হয়, আস্তে আস্তে তার প্রবলেম গুলো একটা সিকিউর জায়গা ভেবে ঠিক বলতে শুরু করবে। তো রিলেশনশিপ এস্টাবলিশমেন্টের মধ্যে ইনিশিয়ালি রিলেশনশিপটা এস্টাবলিশ করতে হবে কাকে? কাউন্সিলরকে। তারপরে সেখানে বিভিন্ন ভাবে তার কথাবার্তা গুলো শুনতে হবে, মানে কাউন্সিলিং বা ক্লায়েন্ট যেটা বলছে সেটা শুনতে হবে, ধৈর্য রাখতে হবে, মানে পেশেন্সের যে জায়গাটা রাখতে হবে, অ্যাক্টিভ লিসেনার তাকে হতে হবে, এমপ্যাথেটিক্যালি শোনার জায়গাটা তাকে রাখতে হবে, এগুলো করতে হবে। এই দিকটা যেমন কাউন্সিলর করলো, উল্টো দিক থেকে একতরফা আমরা এটাও জানি কোনো রিলেশনশিপ তৈরি হয় না। উল্টো দিক থেকে কাউন্সিলিং বা ক্লায়েন্টকেও কিন্তু এগোতে হবে, ক্লায়েন্টকেও তার প্রবলেমটা শেয়ার করতে হবে। কিছুটা প্রবলেম বললাম, কিছুটা হাইড করে গেলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা বলে যে এই সমস্যাটা অ্যাকচুয়ালি আমার ঠিক নয়, আমার পরিচিত একজনের কেউ ছিল, তার এটা হতো, এইরকম ভাবে ইনিয়ে বিনিয়ে তার সমস্যাটাকে ঢাকার চেষ্টা করে, বা কোনো না কোনো ভাবে মিসগাইড করার চেষ্টা করে। সেইগুলো যদি করে তাহলে কিন্তু কাউন্সিলিং এর রিলেশনশিপের জায়গাটা এস্টাবলিশ করা কিছুটা হলো প্রবলেমের জায়গা। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের দিক থেকে যে জায়গাগুলো মেনটেন করতে হবে, যে তাকে বুঝতে হবে যে এটা সে একটা রোগ, তার যে একটা প্রবলেম হয়েছে সেটা সে সারাতে এসছে, সেখানে তারও একটা রেসপন্সিবিলিটিস রয়েছে যে প্রসেসটাকে কন্টিনিউ করার, তার যে প্রবলেম গুলো সেগুলোকে শেয়ার করতে হবে, আর কাউন্সিলরকে কোঅপারেট করতে হবে তার প্রবলেম গুলোর জন্য।
যাতে দুজনের কোঅপারেশনের মিলিত ফলস্বরূপ একটা প্রপার গোলে বা সলিউশনের জায়গায় রিচ করতে পারে কাউন্সিলিং, সেই জায়গাটা দেখতে হবে। তাহলে এক্ষেত্রে ক্লায়েন্টকে শুধু মুখ বন্ধ করে বসে থাকলে হবে না, কাউন্সিলরের মতন ক্লায়েন্টকেও কিন্তু তাকে ঠিকঠাক মতন ভাবে তার নিজের প্রবলেমের জায়গাগুলো শেয়ার করতে হবে, তাকে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করতে হবে, এই জায়গাগুলো কিন্তু করতে হবে। এই দুটো দিক দুজনের তরফ থেকে হলে তবেই স্টেজ 1 বা স্টেপ 1 কমপ্লিট হবে, দ্যাট ইজ রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট। এবার রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট হয়ে যাওয়ার পরে, দুজন দুজনকে চেনা জানা হয়ে যাওয়ার পরে এবার আসে স্টেজ 2, প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড এক্সপ্লোরেশন। এখানে কি হয়, এখানে প্রবলেমটা নিয়ে এবার আলোচনা হবে। এতক্ষণ বাইরের বিষয়গুলো নিয়ে দুজনের মধ্যে পরিচিতির জায়গাটা এগুলো তৈরি হচ্ছিল, দুজনে কে কিরকম রোল প্লে করবে সেই জায়গাটা তৈরি হচ্ছিল। এবার যে জায়গাটা আসছে সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড এক্সপ্লোরেশনের জায়গাটা। প্রবলেম আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কি হবে, এবারে ক্লায়েন্ট ন্যাচারালি তার প্রবলেমটাকে বলবে। কাকে বলছে? কাউন্সিলরকে বলছে। বিভিন্ন রকম ভাবে কাউন্সিলরের কাছে সে প্রবলেমটাকে যেভাবে সে বলাটা পসিবল সেই রকম ভাবে প্রবলেমটাকে সে স্টেট করবে, এবং প্রবলেমটা যাতে ভালো করে কাউন্সিলিং বা ক্লায়েন্ট স্টেট করতে পারে সেটাতে অ্যাসিস্ট্যান্স করবে বা সাহায্য করবে, বা তাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে তার প্রবলেম গুলোকে বার করে আনতে সাহায্য করবে একজন কাউন্সিলর। তো কাউন্সিলর কি করছে, প্রবলেম গুলোকে বার করে আনছে, ক্লায়েন্ট এখানে তাকে হেল্প করছে প্রবলেমটাকে বলার জন্য। বিভিন্ন ধরনের মানে তোর কমিউনিকেশনের থ্রু দিয়ে তাদের কি হচ্ছে, আমরা আগে ওই কমিউনিকেশন করে এসেছি, কমিউনিকেশনের মধ্যে তোর বিভিন্ন কাউন্সিলিং এর স্কিল থাকে, যেমন হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে হচ্ছে যে প্রবলেমটা, সেই আমি বলছিলাম যে একই কথা বারবার বলছে, তার মানে কি ক্লায়েন্ট বুঝে উঠতে পারছে না প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায়, তো তাকে জট ডাউন করে বলে দেওয়া, আচ্ছা আপনি কি তাহলে এই জায়গাটার কথা বলতে চাইছেন, আপনার সমস্যার জায়গাটা কি এইটাই। তো এইরকম ভাবে যখন আমরা প্যারাফ্রেজ করছি, জিনিসটাকে একটা মডিফাই ফর্ম করে বলার চেষ্টা করছি, সেটা কিন্তু কাউন্সিলরের একটা স্কিল। তারপরে বিষয়গুলোকে ক্লাসিফাই করা, যে যেটা বলছে তাহলে একটা প্রবলেমের কতগুলো দিক হতে পারে সেই জায়গাটাকে করা, আইডেন্টিফাই করা, সেটাও কিন্তু কাউন্সিলরের স্কিল। সেটা ঠিক বলছে কিনা সেটাকে চেকিং করা, ফিডব্যাক দেওয়া, সেটাও কাউন্সিলরের স্কিল। এই স্কিল গুলো দিয়ে বিভিন্ন ধরনের যা যা কোয়েশ্চেন হতে পারে, কোয়েশ্চেন গুলো আগে থেকে কোনোভাবেই কিন্তু কাউন্সিলর ফ্রেম করে রাখতে পারেন না। এইখানেই কাউন্সিলরের স্কিল, এখানেই কাউন্সিলরের নলেজ, যে নলেজ স্কিল দিয়ে সে বিভিন্ন কোয়েশ্চেন করে ওই প্রবলেম ওরিয়েন্টেড জায়গাগুলোকে হাইলাইট করে ক্লায়েন্টের মধ্যে থেকে কি করবে, তার প্রবলেম গুলোকে সিলেক্ট করার চেষ্টা করবে, বার করে আনার চেষ্টা করবে। এই কাউন্সিলর এই জায়গাটা করার জন্য, ইনফরমেশন গ্যাদার করার জন্য তিনটে ডাইমেনশন ফলো করে। একটা হচ্ছে টাইম ডাইমেনশন, আরেকটা হচ্ছে ফিলিং ডাইমেনশন, আরেকটা হচ্ছে কগনিটিভ ডাইমেনশন। টাইম ডাইমেনশনেও কি করছে, যে তাকে জিজ্ঞাসা করছে যে আপনার এই যে সমস্যাটা এট প্রেজেন্ট আপনার কেমন ফিল করছেন, আমি কি এরকম ফিল করেছেন, বা আপনার কি মনে হয় এই সমস্যাটা যদি থেকেই যায় ভবিষ্যতে, ইন ফিউচার আপনার কোন কোন দিকে প্রবলেম আসতে পারে। এইরকম ভাবে পাস্ট প্রেজেন্ট ফিউচারের কন্ডিশনটা তার কি, ক্লায়েন্ট কি মনে করছে সেটাকে বার করতে হবে, সেই ইনফরমেশনটা নিতে হবে। সেই ইনফরমেশনটা নিয়ে এবার তাকে জিজ্ঞাসা করতে হবে, যেগুলো বললেন সেগুলোতে আপনার ওই টাইমটাতে আপনার কি ফিলিংটা হতো, কেমন মনে হয়, আপনার ইমোশনটা কি হয় তখন, সেগুলোকেও জানার দরকার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ কেন হচ্ছে আপনার সাথে, আপনি কি মনে করছেন, এই কম্পিটিভ জায়গাগুলো কিন্তু আমাদের কি করতে হবে, একটু হোল্ড করতে হবে, একটু হোল্ড কর। হ্যালো,
স্ক্রিনটা শেয়ার করে নিই। তো এই যে তিনটে ডাইমেনশনে ইনফরমেশনটা নিচ্ছে, যে তার মানে প্রবলেমটা এখন কি ফেস করছে, আগে কি ফেস করতো, ফিউচারে যদি প্রবলেমটা থেকে যায় কি হবে, এবং এই তিনটে সময় তার কিরকম কি কি ফিলিংস হয়েছিল বা হচ্ছে বা হবে, আর কেন হয়েছিল, কেন হচ্ছে বা কেন হবে বলে মনে করছে, এই নলেজের জায়গাগুলো মিনস কগনিশন, ফিলিং আর টাইম, এই জিনিসগুলো যদি থেকে ইনফরমেশনটা প্রপার ওয়েতে ক্লায়েন্ট কাউন্সিলর বিভিন্ন ভাবে ক্লায়েন্টের থেকে জেনে নিতে পারে, তাহলে কি হচ্ছে একটা প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে তার সুবিধা হবে। এইরকম ভাবে আইডেন্টিফাই করার পরে, এই তিনটে ডাইমেনশনের মধ্যে দিয়ে আইডেন্টিফাই করার পরে তাকে এবার এক্সপ্লোর করতে হবে প্রবলেমটা ঠিক কি। কারণ সেকেন্ড স্টেপটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড এক্সপ্লোরেশন। এক্সপ্লোর করার জন্য তাকে প্রবলেমটাকে আবার ডিফাইন করতে হবে, প্রবলেমটা কি অ্যাকচুয়ালি, ওই ইনফরমেশন গুলো থেকে, তিনটে ডাইমেনশন থেকে প্রবলেমটা কি হলো সেটা ডিফাইন করতে হবে। দেন আবারও ক্লায়েন্টের সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলে এক্সপ্লোর করতে হবে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায়। দেন যেটা ডিফাইন করলো, যেটাকে এক্সপ্লোর করলো, দুটো ইন্টিগ্রেট করে বিভিন্ন ইনফরমেশন গুলো যা যা পেয়েছিল সবকটাকে ইন্টিগ্রেট করে এক্সপ্লোর করে ফেললো প্রবলেমটার সোর্সটা কি, কেন প্রবলেমটা হচ্ছে। সেকেন্ড স্টেপ কমপ্লিট, প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেম এক্সপ্লোরেশন করে সেকেন্ড স্টেপ কমপ্লিট। গো ফর থার্ড স্টেজ। থার্ড স্টেজে হচ্ছে প্ল্যানিং ফর প্রবলেম সলভিং। এবারে তো প্রবলেম বেরিয়ে গেল, প্রবলেম এবার সলিউশন দরকার, সেই সলিউশনের জন্য প্ল্যান করতে হবে যে কিভাবে প্রবলেমটাকে সলিউশন করব। প্রবলেম সলিউশনের জন্য প্রথম স্টেপ আবারও আমি প্রবলেমটাকে ডিফাইন করব। এবার ডিফাইন করাটার সময় তো ক্লায়েন্টকে বলে দেওয়া যে দেখুন মেনলি যে জায়গায় সমস্যাগুলো ছিল, যে ইনফরমেশন গুলো আমরা দুজনে কথাবার্তা বলে পেয়েছি বা তার সোর্স গুলো যেগুলো, সেগুলো হচ্ছে এটা। তো আমাদের এই বিষয়টার উপর কিছুটা ওয়ার্কআউট করতে হবে যাতে করে প্রবলেমটা সলিউশন হতে পারে। তো ডিফাইন করার পরে এবারে কাউন্সিলর ক্লায়েন্টকে কিছু কাজ দিচ্ছে। ক্লায়েন্টকে বলছে যে আপনি তো প্রবলেমটা, এবার তো আপনার বুঝতে অসুবিধা নেই যে প্রবলেমটা কি। এতদিন যেটা আপনার অসুবিধা হচ্ছিল যে প্রবলেমটা কি আইডেন্টিফাই করতে পারছিলেন না, এবার মোটামুটি একটা জায়গায় আমরা চলে এসেছি, কারণ দুবার করে প্রবলেমটাকে ডিফাইন করা হয়ে গেছে, কনফার্মেশন হয়ে গেছে যে হ্যাঁ এখান থেকেই যত ধরনের সমস্যাটা হচ্ছে। এবারে আপনি একটা কাজ করুন যে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য বা প্রবলেমের সলিউশনের জন্য আপনার কোন কোন দিকগুলো সলিউশনের ওয়ে হতে পারে বলে আপনি মনে করছেন, ক্লায়েন্টকে এগুলোকে আইডেন্টিফাই করতে বলা এবং লিস্ট করতে বলা, যে প্রবলেম গুলোকে আপনি লিস্ট করুন। যে একটা প্রবলেম হচ্ছে কোনো কলিগের সাথে অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কোনো প্রবলেম, তাহলে কি করলে আপনার সলিউশন হতে পারে। এটার জন্যই তো আপনার মনে হচ্ছে যে অফিসে গেলেই মাথা ধরে যাচ্ছিল, অফিসে গেলেই কাজ করতে ইচ্ছা করছিল না, তাহলে পার্টিকুলার কোনো একটা বস বা কোনো একটা কলিগের জন্য এটা হয়েছে। তাহলে এবার ওইখান থেকে আপনি বেরোতে পারবেন না, ওখানে অ্যাডজাস্ট করতে হবে। এবার আপনার কি মনে হচ্ছে কোন কোন সলিউশন হলে এটা ঠিক হতে পারে আপনি বলুন। এখানেই হচ্ছে তাকে সেলফ ডিটারমাইন সলিউশন নিয়ে যাচ্ছে। এবার ক্লায়েন্ট তার যেগুলো যেগুলো মনে হচ্ছে সেই সলিউশন গুলোকে লিস্ট আউট করলো, এটা তার একদিনের সেশনের কাজ রইলো, হোমওয়ার্ক দেওয়া হলো। এই হোমওয়ার্কটা সে ভাবনা চিন্তা করে 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম নিয়ে ক্লায়েন্ট মনে কাউন্সিলর যতদিন মনে করবে সেই টাইমটা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল। এবার সেই হোমওয়ার্কটা করে সে যখন এলো তখন এবার সেই জায়গাগুলোকে ক্লায়েন্টকে বলা যে আপনি তো এই সলিউশনস গুলো করলেন, মনে হচ্ছে আপনার এইগুলোর মধ্যে কোন একটা দিক দিয়ে সলিউশন করলে আপনার প্রবলেমের সলিউশন হতে পারে। এবারে
আপনাকে আমি একটা প্রত্যেকটা যে আপনি ধরুন যে লিস্ট গুলো বানিয়েছেন 10টা সলিউশন ধরুন বানিয়েছেন, আমি প্রত্যেকটা সলিউশনেরই এক্সপ্লোর করে বলে দেবো এইগুলো অ্যাপ্লাই করলে কি ভালো হতে পারে, কি খারাপ দিক হতে পারে, সবকটারই ভালো খারাপ দিক আমি বলে দেবো। তার মানে দেখ কাউন্সিলরকে কতটা নলেজ রাখতে হচ্ছে, কারণ সবাই যে একই ধরনের সলিউশনের টিপস আনবে তা তো নয়। সেই জায়গায় বসে ঠিক করা, ক্লায়েন্টকে বোঝানো যে যে সলিউশনস গুলো বলেছিলেন প্রত্যেকটার এ টু জেড যতগুলো লিখেছে সবটারই পজিটিভ নেগেটিভ সাইড বলা। এখানে কোনোটা এরকম নয় যে এটা ভালো এটা একদম খারাপ, এরকম বললে কিন্তু তোর জাজমেন্ট হয়ে যাবে। প্রত্যেকটার পজিটিভ নেগেটিভ বলে দেওয়া, আবার তাকে হোমওয়ার্কে পাঠানো যে এইগুলো আপনি যে লিস্ট গুলো করেছিলেন এবার প্রায়োরিটাইজ করুন যে কোনগুলো বেস্ট সলিউশন বলে আপনার মনে হচ্ছে। কারণ আপনাকে আমি প্রত্যেকটা সলিউশনের কি ফিডব্যাক হতে পারে সেটা বলে দিলাম, আবার সেগুলো ফিডব্যাক নিয়ে ঠান্ডা মাথায় এসে চিন্তা করবে। ক্লায়েন্ট চিন্তা করার জায়গাটা কেন পাচ্ছে, কারণ তার ইনসাইটটা আছে বলে। এই কাজটা করতে যারা পারে না তাদের কাউন্সিলিং পসিবল হয় না। এইগুলো তো নর্মাল পার্সন যাদের ইনসাইট ঠিক আছে তারাই তো পারবে। তো পাঠিয়ে দেওয়া হলো, তারা প্রায়োরিটাইজ করে আনলো এবং তাদেরকে বলা হলো যেটা আপনার মনে হচ্ছে এবার যেটা সব থেকে বেস্ট সেটাকে 1 নম্বর, তারপর সেটা ফেলিওর হলো 2 নম্বর 3 নম্বর, এরকম ভাবে সাজিয়ে আনো। প্রায়োরিটাইজ করে সাজিয়ে আনলো, সাজিয়ে আনার পরে এবার এইখানে তোর হয়ে গেল হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজে বেসিক্যালি যেটা ছিল হচ্ছে প্ল্যানিং ফর প্রবলেম সলভিং। এখনো সলিউশন হয়নি, প্ল্যানিং হলো, প্রায়োরিটাইজ করা হলো সলিউশনস গুলো। এবার বলা হলো এই যে আপনি যেটাকে সব থেকে বেস্ট মনে করছেন সেটাকে গিয়ে এবার অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করলো, যদি ফার্স্টই সলিউশন হয়ে গেল তো ঠিক, যদি না হলে পরের স্টেপটাতে যেটা বলেছেন সেটাকে সলিউশন করুন। এইরকম ভাবে করতে করতে ঠিক একটা সময় গিয়ে তার সলিউশন হবেই হবে। সলিউশন হয়ে গেল, সেটাকে সে অ্যাপ্লাইও করে ফেললো এবং অ্যাপ্লাই করার পর দেখছে যে হ্যাঁ তার প্রবলেমটা আর হচ্ছে না, তাহলে আর কাউন্সিলিং দরকার নেই, এবার টার্মিনেট করতে হবে। একদিনের সম্পর্ক টার্মিনেট করাটাও কিন্তু বেশ দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। এখানে কিন্তু এবার কাউন্সিলরকে একটা অ্যাক্টিভ রোল নিতে হয়, কারণ কিছুটা হলেও ডিপেন্ডেন্টের জায়গাটাতে চলে যায় ক্লায়েন্ট, সেখানে ধীরে ধীরে তাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হয়। তাকে কিন্তু কখনোই বলে দেওয়া যায় না যে ঠিক আছে আপনার সেশন কমপ্লিট, আপনি কিওর হয়ে গেছেন চলে যান, আর কোনো সমস্যা নেই, এরকম কিন্তু আমরা আর বলতে পারি না। আমরা কি করি, আমরা কাউন্সিলর হিসেবে বলি যে আপনি তো দেখুন আপনি তাহলে ঠিক হয়ে গেলেন, তাহলে এই ধরনের প্রবলেম নিশ্চয়ই আপনার যদি আবার ভবিষ্যতে আপনি নিজেই সলিউশন করতে পারবেন, আর কিভাবে সলিউশন করতে হয় সেটাও নিশ্চয়ই আপনি শিখে গেছেন, তাহলে এই রিলেটেড প্রবলেম এলে আপনি সলিউশন করবেন। আর যদিও তারপরে না হয় আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা রইল, আপনি যখন মনে হবে তখনই আসতে পারেন। এরপরেও দেখা যায় যে বিভিন্ন ধরনের মেসেজ ফোন আসা, তো প্রথম প্রথম কয়েকটা মেসেজ ফোনের রেসপন্স করে ধীরে ধীরে ইগনোর করা, 2-4 দিন পরে রিপ্লাই দেওয়া, তারপরে ফোনটাকে এত রিঙে না করা, এগুলো করে করে ডিটাচমেন্টটা তৈরি করতে হয়। অবশ্যই তার যদি ভবিষ্যতে আরো সমস্যা আসে তাকে নিশ্চয়ই দেখবে, কিন্তু তাকে কখনোই ডিপেন্ডেন্ট করা না। তাহলে তাকে সেলফ ডিটারমাইন্ড সলিউশনে নিয়ে গিয়ে তাকে সেই জায়গায় ট্রেন্ড করিয়ে টিচিংটাও করানো হলো, যে থেকে তিনি শিখে গেল। এইরকম ভাবে কাউন্সিলিং কি হলো, টার্মিনেশন হলো। ঠিক আছে, এই হচ্ছে কাউন্সিলিং এর স্টেপস। বোঝাতে পারলাম? পুরো এগুলো কিন্তু পরপর এখানে লেখা আছে। তারপর থেকে গোল পারপাস শুরু হচ্ছে, ওগুলো পড়তে হবে। বল বুঝলি কিনা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে তো বোঝা যখন গেলই, তোরা শুধুমাত্র ওটা করে রাখবি পারপাসটা,
করে রাখবি। আর লাস্টের দিকে ওই যে যেটা আমি প্রথমেই পড়েছিলাম সেটার জেরক্সটা লাস্টের দিকে পিডিএফটার মধ্যে আছে, ওটা থেকে করে রাখিস। হ্যাঁ, পরের দিন তাহলে যে আগের দিন বা আজকে যেগুলো বাকি রইলে সেটা করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, লিস্ট করতে পারিস।